ঠিক আছে, আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলন এবং অঙ্গ চালনার বাকি অংশটুকু পড়ে শেষ করব। আশা করি সবাই ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছ। ওকে, সো গতদিন আমরা শুধুমাত্র পেশি নিয়ে পড়ালেখা করেছিলাম। আজকে আমরা কিন্তু পেশি না, আজকে আমরা বাকি সবকিছু নিয়ে পড়ালেখা করব। এই চ্যাপ্টারের বাকি 2/3 তিন ভাগে যদি চ্যাপ্টারটাকে ভাগ করা হয়, তাহলে আজকে আমরা চ্যাপ্টারের বাকি অর্ধেক পড়ালেখা করব। ওকে, সো বাকি অর্ধেক পড়ালেখা করার শুরুতে আমি যে ছোট ছোট টপিকগুলো আছে সেইগুলো আগে আজকে পড়িয়ে দেব। তাহলে কালকে শুধুমাত্র হাড় গোড় কোথায় কোনটা আছে সেইগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো আজকে আমরা প্রথমেই পড়বো অস্থি এবং তরুণাস্থি। এই টপিকটা আগামী 20-25 মিনিটে আমরা পড়া শেষ করব। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অস্থি এবং তরুণাস্থি। যারা জুমে আজকে জয়েন করতে পারছো না, আবারও বলে দিই, আজকের দিনটার জন্য যারা জুমে জয়েন করতে পারছো না, তারা ফেসবুক লাইভে ক্লাসটা করবা। এবং এই ক্লাসটা তো আমরা ইউটিউবে এখন যারা দেখছো বা ভবিষ্যতে যারা ইউটিউবে দেখবা, তো তারা তো সুন্দর করে দেখতেই পাবা। ওকে, ফাইন। সো আমরা আজকে পড়বো হলো অস্থি এবং তরুণাস্থি। গতকালকে পেশি সম্পর্কে পড়েছিলাম এবং সেটার রেজাল্ট আমি কিন্তু ক্লাসের মাঝখানে ঘোষণা করব। যারা আজকের পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, সেই রেজাল্টটা আমি ক্লাসের মাঝখানে ঘোষণা করব। যে যেমন রেজাল্ট করেছো সেটা আমি ক্লাসের মাঝখানে ঘোষণা করব। ওকে, এবং আজকে কিন্তু আমরা শুধুমাত্র পেশি টপিকের উপরে পরীক্ষা নিয়েছিলাম এবং আশা করি পরীক্ষাটাতে দেখি কারা কারা অংশ নিয়েছে। এবং আজকে পরীক্ষায় কিন্তু মোটামুটি 250 জন অংশ নিয়েছে, 235 জন মতো অংশ নিয়েছে, যার মধ্যে একজন শুধুমাত্র আব্দুল্লাহ আল রিফাত ও 25-25 পেয়েছে, সেন্ট জোসেফ কলেজের 2022 সালের স্টুডেন্ট। আমি জানি না রিফাত এখানে আছো কিনা, আমি ফেসবুকের কমেন্ট দেখতে পাচ্ছি না কি জন্য, আমি ঠিক নিশ্চিত না। তবে রিফাত ভালো করেছে। মেসেজ সিন করলে ভাইয়াকে কেউ আনমিউট করে বলো। 100 পার্টিসিপেন্ট লিমিটেশন দেখাচ্ছে। ওরে বাবা, বুঝলাম তো জুমে ঢুকতে পারছো না। যারা জুমে ঢুকতে পারছো না, বলা হচ্ছে যে আজকে ফেসবুক লাইভ থেকে ক্লাসটা করো। প্রত্যেকের গ্রুপে ফেসবুক লাইভের দেওয়া আছে, সেখান থেকে ক্লাসটা করো। জুমে আজকে ঢোকা যাবে না, ঠিক আছে? ওকে, জুম নিয়ে আর মাথা ঘামাইও না। এখানে রিফাত আজকে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, এক্সাম খারাপ হয়েছে ভাইয়া। আজকের এক্সামটা কি অ্যাপে দেওয়া হয়েছে? হ্যাঁ, অ্যাপে দেওয়া হয়েছে। আজকে প্রবলেম হয়েছে একটু, জাস্ট আজকে এফবি লাইভে করেন। থ্যাংক ইউ সো মাচ। এইটা একটু কমেন্ট করে দাও। ওকে, কজ স্টুডেন্ট অনেক, স্টুডেন্ট অনেক না, আমাদের এখানে 1000 জন ক্লাস করতে পারবে, কিন্তু আজকে আমাদের ওই যে সাবস্ক্রিপশন যেটা নেওয়া জুমের, সেই সাবস্ক্রিপশনটা যে 1000 জনের সাবস্ক্রিপশন মাসের শেষে শেষ হয়ে যায়। তো সো আজকে বোধহয় একটা নির্দিষ্ট টাইমে হয়তো দুপুরবেলা শেষ হয়ে গেছে, যেটা আমরা রিনিউ করতে পারি নাই। সো ইনশাআল্লাহ আজকে রাতে আমরা রিনিউ করবো। কালকে থেকে আবার 1000 জন স্টুডেন্ট একসাথে এই জুমে ক্লাস করতে পারবে, সেটা সমস্যা না। তো যাই হোক, আজকে যারা আবারও বলছি, জুমে যদি করতে পারছো না কোনো সমস্যা নেই, তুমি আজকে এফবি লাইভ থেকে একটু ক্লাসটা দেখে ফেলো। আশা করি কষ্ট পাবে না। যারা অলরেডি আগে জয়েন করে ফেলেছো, খুবই ভালো। ঠিক আছে, আমি আজকে পড়াবো প্রথমে অস্থি এবং তরুণাস্থি। দেখো, আমরা আগেই বলেছি যে আমাদের শরীরে 4 ধরনের টিস্যু থাকে। অস্থি এবং তরুণাস্থি হলো তার মধ্যে 4 ধরনের টিস্যুর মধ্যে এক ধরনের টিস্যু, যেগুলোকে বলা হয় যোজক টিস্যু। এখন এই যোজক টিস্যু থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা হলো যোজক টিস্যু থেকে যে, দেখো, এই যোজক টিস্যুগুলোর ম্যাট্রিক্স কঠিন বা অর্ধ কঠিন পদার্থ দিয়ে তৈরি। এক একটা, যেমন আমাদের যে রক্তের ম্যাট্রিক্স হলো কি রক্তরস। তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে কোনো একটা টিস্যুতে 2টা অংশ থাকে। একটা হলো ম্যাট্রিক্স, আরেকটা হলো কোষ। যে কোনো একটা টিস্যু, তুমি সেটা পেশি টিস্যু বলো, তুমি সেটা স্নায়ু টিস্যু বলো, তুমি সেটা আবরণী টিস্যু বলো, তুমি সেটা যোজক টিস্যু বলো, সকল টিস্যুরই 2টা উপাদান থাকে, একটা হলো ম্যাট্রিক্স আর একটা হলো কোষ। এখন আমরা পেশি টিস্যুর যে আমরা যখন যোজক টিস্যু করব, তখন এই ম্যাট্রিক্সটা হলো কঠিন বা অর্ধ কঠিন পদার্থ দিয়ে তৈরি, যেটা কিনা রক্তের ক্ষেত্রে, রক্তও কিন্তু একটা যোজক টিস্যু। আমরা যখন অস্থি বা তরুণাস্থি নামক যোজক টিস্যু করব, তখন এই ম্যাট্রিক্সটা হলো কঠিন বা অর্ধ কঠিন। আর যখন রক্ত পড়া হবে, তখন দেখা যাবে যে এই ম্যাট্রিক্সটা তরল, এবং রক্তের ম্যাট্রিক্সটাকে আমরা বলবো রক্তরস। তো রক্তের ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হলো রক্তরস। ঠিক আছে, ওকে। ইউটিউবে কোয়ালিটি ভালো ভাইয়া, আমরা পেইড ব্যাচের স্টুডেন্ট, আমরা অ্যাড হতে পারছি না, ক্যাপাসিটি 100 দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আবারও বলছি যে মেসবা একটু সহায়তা করো সবাইকে। ভাইয়া আমি দেখতে পাচ্ছি না, ভাই আমি লাইভটা কিছুই দেখতে পাচ্ছি না। এদের কিভাবে বুঝাবো? আমি আর এই কমেন্টটা দিব না। ভাইয়া এই ক্লাসগুলো কতদিন, মানে নেক্সট মান্থ থেকে কি নাকি ক্লাসগুলো আমরা পাবো না? না, আমরা ফ্রি লাইভ ক্লাসের যে রুটিন দেওয়া আছে, সেই রুটিন শেষ হয়ে গেলে কিন্তু আমরা ফ্রি লাইভ ক্লাস করাবো না। ফ্রি লাইভের যে রুটিন সেটি শেষ হয়ে গেলে ফ্রি লাইভ মোটামুটি শেষ।
তারপর আমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদেরই শুধুমাত্র ক্লাস নেওয়া হবে। আচ্ছা, তো যাই হোক, সো এখানে তাহলে আমরা দেখলাম যে মাতৃকা কঠিন বা অর্ধ কঠিন পদার্থ দিয়ে তৈরি, এক নাম্বার কথা। এখন এখন এই যে অস্থি তরুণাস্থি এদেরকে বলা হয় কঙ্কাল যোজক টিস্যু। তাকাই দেখো, তাহলে যোজক টিস্যু অনেক রকম হতে পারে, তার মধ্যে একটা হলো কঙ্কাল যোজক টিস্যু। তবে বড় বড় ভাবে আমরা যদি বলি যে যোজক টিস্যু মূলত দুই রকম, একটা হলো রক্ত আর একটা হলো কঙ্কাল যোজক টিস্যু। কঙ্কাল যোজক টিস্যু দুই রকম, একটা হলো অস্থি আর একটা হলো তরুণাস্থি। আমরা প্রথমেই পড়বো অস্থি নিয়ে। অস্থিকে আমরা ইংলিশে বলবো হলো বোন। এই বোন কিন্তু ভাই বোন না, এই বোন হলো অস্থি যেটা দিয়ে তোমার পুরো শরীরটা তৈরি। এবং তোমরা সবাই জানো যে আমাদের শরীরে 206টা অস্থি থাকে। যখন ছোট্ট থাকি আমরা মায়ের পেটে এবং সদ্য জন্মানো হয়, বলা হয় যে তখন 300টা অস্থি থাকে। পরবর্তীতে সেই অস্থিগুলো একটা অপরটার সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে পরবর্তী 206টা অস্থি জন্মায়। আমি শেষবারের মতো বলছি, কারণ ফেসবুকে অনেকে লাইভ ক্লাস করছো, যেহেতু ফেসবুকে অনেকে লাইভ ক্লাস করছো, তোমাদের জন্য আবারও বলছি, যারা আজকে জুমে জয়েন হতে পারো নাই, প্রত্যেকের গ্রুপে ফেসবুক লাইভ শেয়ার করা আছে, আজকে সেখান থেকে ক্লাস করবা। তুমি সেখান থেকে কমেন্ট করবা এবং আমি সেই কমেন্টটা ইনশাল্লাহ সেই কমেন্টটা থেকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই কথাটাও বলে নেই, যেহেতু আমরা যে জিনিসটা কেবল আবিষ্কার করেছি যে আমাদের সাবস্ক্রিপশন 1 মাসের যেটা, সেটা কোনো কারণে সেটা মেয়াদ শেষ হয়েছে। তো 40 মিনিট পর যদি ক্লাসটা আবার নিতে হয়, আগেই বলে দিচ্ছি, ঠান্ডা মাথা অপেক্ষা করবো, আমরা ফেসবুকে বাকি লাইভটা ফেসবুকে কন্টিনিউ করব। আচ্ছা, শুধুমাত্র একটা জিনিস বলো তো, এখানে একই সাথে এখানে কে আমাকে সাহায্য করবে? ফারিয়া কাউসার, তুমি কি ফেসবুকে লাইভটা দেখতে পাচ্ছ? আমি তো জুমে আছি ভাইয়া, ফেসবুকে ঢুকে দেখতে হবে। ঢুকে দেখো তো কি অবস্থা। হ্যাঁ দেখতেছি। না ভাইয়া, দেখতে পাইতেছি না তো। তাহলে বাকিরা দেখতেছে কিভাবে, ওরা ক্লাস করতেছে কিভাবে? আমি আসতেছে না কিছু। ওই যে ইয়া আমাদের পরীক্ষার যে নোটিশটা দিছেন ওইটা দেখাইতাছে, এরপরে যে লাইভের ভিডিওটা ওইটা দেখতে পাইতেছি না। জি, ওকে, ঠিক আছে। এখানে যারা কমেন্ট করছে তারা কিভাবে কমেন্ট করছে সেটা নিয়ে আমি একটু কনফিউজড আসলে। মানে পেজে তো শেয়ার করা হলো, কিন্তু ঠিক আছে, থ্যাংক ইউ ফারিয়া, তুমি সাহায্য করার জন্য তোমাকে। আমি একটু চেক করে দেখি যে লাইভটা আসলে শেয়ার হয়েছে কোথায়, মানে পোলাপান ক্লাস করতেছে কোথা থেকে তাহলে। ও আচ্ছা 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 আচ্ছা, দুঃখিত, একটা ছোট্ট ঘটনা ঘটেছে। ঠিক আছে, ঠিক আছে। লাইভটা আমি একটু অন্য জায়গা থেকে আরেকটা ছোট্ট জিনিস চেঞ্জ করে দিচ্ছি। লাইভে সবাই আমাদের পেজ থেকে জয়েন করবা। আসলে আমি আমার প্রোফাইলে লাইভটা আসলে শেয়ার করে দিয়েছি, ঝামেলাটা এই জায়গায় হয়েছে, নাথিং টু ওয়ারি। তাই তো বলি যে ঝামেলাটা কোথায়, আমি পেজে লাইভ দেখতে পাচ্ছি না কেন। জুমে আর ঢোকার দরকার নেই কারোই। ওকে, হোপফুলি আমরা সমস্যার সমাধান করেছি। হোপফুলি এখন ডিএমসি ড্রিমার্স এর পেজ থেকে লাইভ দেখা যাচ্ছে। এই অংশটি আমি সবার কাছে শেয়ার করে দিচ্ছি। আমি খুবই দুঃখিত যে আগের লাইভটা মানে ওই অংশ থেকে শেয়ার হয়ে গিয়েছিল, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি নতুন জায়গা থেকে নতুন লাইভটা সবার কাছে প্রত্যেক গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ডিএমসি ড্রিমার্স এর পেজ থেকে সবাই লাইভটাতে জয়েন করে ফেলো। তাই তো বলি, আমি ডিএমসি ড্রিমার্স এর পেজে কেন লাইভ দেখতে পাচ্ছিলাম না। সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমাকে 2 মিনিট সময় দাও সমস্যাটা সমাধান করার জন্য। ওকে,
Hopefully I have solved this. প্রত্যেকের গ্রুপে নতুন করে লিংক দেওয়া হয়েছে, যেটাতে ক্লিক করলে আশা করি সবাই লাইভ দেখতে পাবা। ওকে ফাইন, এইবার জিএমসি ড্রিমার্স এর পেজে সবাই গেলেই সবাই লাইভ দেখতে পাবা। এর আগে আমার প্রোফাইলে শেয়ার হয়ে গিয়েছিল, আমি আমার প্রোফাইল থেকে কখনোই কোনো লাইভ শেয়ার করি না, বাট সেটা শেয়ার হয়ে গিয়েছিল, খুবই দুঃখপাত। ওকে, ভয় পেয়ে গিয়েছিলাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, আমাকে আজকে একটু সাহায্য করবে, আমার যারা মডারেটর আছেন তারা একটু আমাকে সাহায্য করবে আজকে ক্লাসে, যেহেতু আমরা একটু জটিলতার মধ্যে ফেস করব। আশা করি এটা খুব বড় জটিলতা না। ঠিক আছে মেজবা, তুমি একটু সাহায্য করবে সবাইকে। জেরিন যারা, ওকে ওকে, যারা সৌরভ একটু সাহায্য করবে যাতে কেউ যাতে বুঝতে মানে বোঝার অসুবিধা না থাকে। ওকে ঠিক আছে, আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। অস্থি এবং তরুণাস্থি পড়া। অস্থিটা আমি এখন পড়িয়ে দিব। আমি আগেই বলেছি যে কোনো টিস্যুর দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় ম্যাট্রিক্স আর একটাকে বলা হয় কোষ। তাহলে যে কোনো টিস্যুর আমাদের একটা ম্যাট্রিক্স আর কোষ জিনিসটা কেমন? জিনিসটা হলো শরবতের মতো। ধরো একটা গ্লাস, সেই গ্লাসে তুমি চিনির শরবত বানাবা, তো চিনির শরবতের দুইটা অংশ, একটা হলো পানি, তাই না? পানির কোনো রং নাই, কিন্তু আমরা আঁকার সময় সবসময় নীল রঙের পানি ব্যবহার করি, তো আমি পেস্ট কালারের পানি ব্যবহার করলাম। এই হলো আমাদের প্রিয় পানি, আর এই হলো লাল লাল চিনি। সো এই যে পানিটা, সেই পানিটাকে আমরা বলবো ম্যাট্রিক্স, আর চিনিটাকে আমরা বলবো হলো কোষ। যে কোনো টিস্যুতেই এই ধরনের বিষয় থাকে, কিন্তু চিনি এবং কোষ। ঠিক আছে, ওকে। সো আমাদের যে অস্থিরও কিন্তু একটা ম্যাট্রিক্স আছে এবং অস্থিরও কোষ আছে। তো অস্থির ম্যাট্রিক্সের চেয়ে অস্থির কোষগুলো বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু ম্যাট্রিক্সটাও কিন্তু ভালো করে পড়তে হবে। তাকায় দেখো, অস্থির যে মাতৃকা বা ম্যাট্রিক্স, সেইটাতে কি কি থাকে দেখো। এটাতে জৈব উপাদান থাকে, অজৈব উপাদান থাকে। এখন অজৈব, আমরা সবাই কিন্তু হাড় শক্ত করার জন্য ক্যালসিয়াম খাই। তার মানে মনে রাখতে হবে যে অস্থির মধ্যে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ বা অজৈব পদার্থের পরিমাণই কিন্তু বেশি। তুমি যখন রসায়ন পড়ো তখন কিন্তু তুমি জৈব যৌগ পড়ো, অজৈব যৌগ পড়ো। তুমি কিন্তু খেয়াল করবা, তুমি যখন জৈব যৌগ চ্যাপ্টারটা পড়ো তখন কিন্তু তুমি ক্যালসিয়াম পড়ো না। তার মানে ক্যালসিয়াম একটা অজৈব যৌগ, এবং আমাদের অস্থির ম্যাট্রিক্সে ক্যালসিয়ামের পরিমাণটাই বেশি থাকে। যেহেতু ক্যালসিয়ামের পরিমাণ বেশি, তাহলে মনে রাখতে হবে অস্থি ম্যাট্রিক্সে অজৈব যৌগের পরিমাণ কিন্তু বেশি, 60%, আর 40% জৈব যৌগ। তাহলে অজৈব যৌগের মধ্যে কি কি থাকে? ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু তুমি যেই পরীক্ষায় দাও, বাংলাদেশের যে কোনো পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষা, মনে রাখতে হবে আমাদের হাড়গুলোর পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, তুমি যে ক্যালসিয়াম খাও এবং তুমি যে ওই যে আমরা যখন কুরবানির মাংস খাও, তুমি যখন নেহারি বলে না, নেহারির ভেতরটা তুমি যখন টেনে টেনে খাও, খুব মজা যে পাও, ওই যে নেহারির ভেতরটা টেনে টেনে খাও এবং খুব মজা পাও, ওইটার ভিতরে ফসফরাস থাকে। সেই ফসফরাসটা গিয়ে কোথায় যায়? সেটা কি কোষের মধ্যে? মনে রাখতে হবে যে সেটা ম্যাট্রিক্সের মধ্যে যায়, এবং অস্থির ম্যাট্রিক্সের অজৈব উপাদানগুলো কি কি? দুই ধরনের। তাহলে কি কি অজৈব উপাদান? মূলত দুইটা অজৈব উপাদান, একটা হলো ক্যালসিয়াম ফসফেট। তো আমরা সবাই জানি যে ক্যালসিয়ামের যোজনী হলো 2, ফসফেটের 3, তাহলে এটা হলো ক্যালসিয়াম ফসফেটের সংকেত। আর একটা হলো ক্যালসিয়াম কার্বনেট। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে অস্থিতে কোনটির পরিমাণ বেশি, কোন লবণগুলো থাকে? উত্তর হলো ক্যালসিয়াম ফসফেট এবং উত্তর হলো ক্যালসিয়াম কার্বনেট। আশা করি সবাই এখন আমার ক্লাস খুব ভালো মতো করতে পারছে। 257 জন ক্লাস করছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। 100 জন না, কালকে থেকে আবারও বলছি, যারা 100 জন আজকে ঢুকতে পারছো না কষ্ট পেও না, কালকে থেকে ইনশাআল্লাহ সবাই ক্লাস করতে পারবে। আজকের ক্লাসটা একটু ঝামেলা হবে। আচ্ছা সে যাই হোক, 100 জন ভাগ্যবান ওরাই আজকে জয়েন করেছে, আজকে বাকিরা জয়েন করার দরকার নেই। সো তাহলে অস্থিতে কি কি থাকে? দুইটা, ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট। এছাড়াও থাকে কিছু জৈব উপাদান। এখন অজৈবগুলোর নাম তোমার কাছে পরিচিত হলেও জৈবটার নাম পরিচিত নাও হতে পারে। কি কি নাম দেখো? কোলাজেন এবং অসিমিউকয়েড। তুমি বলবা যে ভাইয়া এই জিনিসগুলো কি? কোলাজেন কি জিনিস? কোলাজেন, তো নামটা পড়ে রাখতে হবে, এগুলো হলো জৈব পদার্থ। তো একটা নাম হলো কোলাজেন, তোমার মনে আছে কিনা জানি না। কোলাজেন হলো এক ধরনের প্রোটিন। এবং অসিনিউকয়েড, অসি কথাটা তুমি যেখানেই পাবা, ওই যে বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে, অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিশালী। তো এই অসিকে বাংলা ভাষায় এই অসি বা অসি শব্দটা তারা বোঝানো হয় অস্ত্র বা তলোয়ার। কিন্তু তুমি অসি কথাটা যখনই বায়োলজিতে পাবা, অসি মানে মনে রাখবা হাড় হাড্ডি, অসি মানে মনে রাখবা হাড়। অসি বা অস্টিও,
অস্টিও কথাটা যেখানেই পাবা বুঝবা যেটা তারা হাড় বোঝানো হয়। ঠিক আছে, লাইভে আমাদের সাথে 240 জন ক্লাস করছে, জুমে 100 জন, তার মানে 340 জন প্রতিদিন যারা ক্লাস করে তারাই ক্লাস করছে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে অসি, এখন এটা যে হাড় এবং যেটাকে বাংলা ভাষায় বলে অস্ত্র বা তলোয়ার, বাংলা ভাষায় তলোয়ার, কিন্তু মজার ব্যাপার কি জানো, মেডিকেল কলেজগুলোতে, যদিও এখন মেডিকেল কলেজগুলোতে মারামারি একদম নাই, কিন্তু কিছু কিছু মেডিকেল কলেজে এখনো মারামারি আছে। যে সকল মেডিকেল কলেজে রাজনীতি খুব ভয়ঙ্কর আকার ধারণ করে সেই সকল জায়গায় কিন্তু মারামারি হয় এবং প্রচন্ড মারামারি হয়, এবং মারামারিতে তলোয়ার হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এই অস্থিগুলা। তো তোমরা জানো যে মেডিকেল স্টুডেন্টদের ফার্স্ট ইয়ারে সবাই হাড় কিনে কঙ্কাল কিনে পড়ালেখা করার জন্য, অ্যানাটমি পড়ার জন্য। তো মারামারির জন্য কিন্তু কঙ্কাল খুব ভালো একটা হাতিয়ার এবং খুবই গুরুত্বপূর্ণ। ফিমার আমাদের দেহের সবচেয়ে বড় হাড় এবং সবচেয়ে শক্ত হাড়, এইটা দিয়ে কিন্তু প্রচন্ড মারামারি হয়। এবং সবচেয়ে শক্ত হাড় এইটা দিয়ে যদি তোমার মাথায় মারা হয়, তোমার এখানে যে বাড়ি দেওয়া হয়, মাথা ফাটতে বাধ্য। এবং এক সময় যখন আগে গত 10-15 বছর ধরে সকল খুব সবকিছু শান্ত হয়ে গেছে, আগে কিন্তু মেডিকেল কলেজের স্টুডেন্টদের মারামারির জন্য ফিমার থাকতো, এবং ফিমার নিয়ে ঘোরাঘুরি করলে মানুষ ভয় পাইতো যে মারামারি একটা হইতে পারে, মারামারি একটা লাগতে পারে, ফিমারকে কিন্তু মানুষ ভয় পাইতো। ঠিক আছে, ওকে। সো তাহলে অসি অপেক্ষা মসি, এই যে অসি বলতে এখানে অস্থি বোঝানো হবে, অসি মিউকয়েড মানে হলো অস্থির মিউকয়েড। মিউকয়েড আমাদের বডির অনেক জায়গায় আছে, কিন্তু অসি মিউকয়েড মানে আমাদের অস্থি মিউকয়েড। তাহলে আমাদের হাড়ের ম্যাট্রিক্স কি দিয়ে গঠিত? তোমাকে যদি আমি প্রশ্ন করি, যে কেউ কিছু জিজ্ঞাসা করি, কি হবে উত্তর? হাড়ের ম্যাট্রিক্স দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা একটা হলো জৈব পদার্থ আর একটা হলো অজৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে দুইটা জিনিস, কোলাজেন এবং অসি মিউকয়েড। অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট। মনে রাখতে হবে যে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট এই দুটোই কিন্তু বেশিরভাগ জায়গা দখল করে, অর্থাৎ 60% জায়গা দখল করে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো যাই হোক, এখানে অনেকে ক্লাস করছে। অনুজীব চ্যাপ্টার ক্লাসগুলোকে আমরা আর পাবো না ভাই, প্লিজ অনুজীবের ক্লাসগুলো আমাদের জন্য ফ্রি লাইভ ক্লাস নিয়ে আমরা চেষ্টা করবো অনুজীবের ক্লাসগুলো ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। এখন আমরা অস্থি ম্যাট্রিক্স সম্পর্কে পড়ালাম। এখন থেকে যখনই কোনো টিস্যু শুনবা, যখনই কোনো টিস্যুর নাম শুনবা, অবশ্যই জিজ্ঞাসা করবা, নিজের মনকে জিজ্ঞাসা করবা এই টিস্যুটার কোষের নাম কি এবং এই টিস্যুটার ম্যাট্রিক্সের নাম কি। যেমন এখানে জিনিয়া আছে, ক্লাস করছে। জিনিয়া বলো তো, জিনিয়া আছো নাকি? জি ভাইয়া। জিনিয়া বলো তো, রক্তের কোষের নাম কি কি? রক্তের মধ্যে কি কি কোষ আছে? রক্তের মধ্যে 3 ধরনের কোষ আছে, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লাকেলেট। সাবাস, ফ্যান্টাস্টিক। তাহলে রক্তের মধ্যে 3 ধরনের কোষ আছে, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাকেলেট। একইভাবে অস্থিও কিন্তু একটা টিস্যু। সো অস্থির মধ্যেও কিন্তু কোষ থাকবে এবং অস্থিতেও কিন্তু 3 ধরনের কোষ থাকে। তাকায় দেখো, একটাকে বলা হয় অস্টিওব্লাস্ট, একটাকে বলা হয় অস্টিওক্লাস্ট, একটাকে নাম অস্টিওসাইট। আমি কিন্তু একটু আগেই বলেছি অস্টিও কথাটা ভবিষ্যতে তুমি দিন দুনিয়ার যে জায়গাতেই পাবা, মনে রাখবা অস্টিও মানেই কিন্তু হাড়। তাহলে ব্লাস্ট মানে গতকালকে পড়িয়েছিলাম, ব্লাস্ট বলতে এমন কোষ যেগুলো কিনা অপরিণত কোষ, পরিণত হওয়ার চেষ্টা করছে। তাহলে অস্টিওব্লাস্ট হলো অপরিণত কোষ। অস্টিওক্লাস্ট কি ধরনের কোষ? অস্টিওক্লাস্ট অস্টিওক্লাস্ট কিন্তু খুব ভয়ঙ্কর ধরনের কোষ। ভয়ঙ্কর ধরনের কোষ বলতে বোঝানো হচ্ছে, আমি তোমাদেরকে যদি দেখাতে চাই, অস্টিওক্লাস্ট তোমরা সবাই জানো যে ম্যাক্রোফেজ একগুলা কোষ থাকে, যে কোষের কাজ হলো অন্য অণুজীবগুলোকে খেয়ে ফেলা। এখন রক্তে যে ম্যাক্রোফেজ গুলো থাকে সেইগুলোর নাম হলো মনোসাইট। আমি জানি না তোমাদেরকে এটা বলা হয়েছে কিনা, রক্তের ম্যাক্রোফেজের নাম হলো মনোসাইট। এরকম আমাদের বডির বিভিন্ন জায়গায় কিন্তু ম্যাক্রোফেজ আছে, তার মধ্যে আমাদের হাড়ে যে ম্যাক্রোফেজ জাতীয় কোষগুলো থাকে সেগুলোকে বলা হয় অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট দেখতে কেমন তোমরা সবাই এখন দেখতে পাবা, আশা করি সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো একটা কোষ এবং কতগুলো নিউক্লিয়াস, এবং দেখো মনে হচ্ছে একপাশে দাঁতের মতো, এইটা দিয়ে কিন্তু অস্থির মধ্যে প্রবেশকৃত অসংখ্য কিছু সে খেয়ে ফেলতে পারে। খুবই পাওয়ারফুল কোষ। ঠিক আছে, এখন তাহলে এই হলো আমাদের ম্যাক্রোফেজ। এবং দেখো, এইটা হলো আমাদের প্রিয় ম্যাক্রোফেজ। এটা ম্যাক্রোফেজ শব্দটা না, এটাকে আমরা বলবো অস্টিওক্লাস্ট। দেখতে কেমন দেখতে পাচ্ছ? সো এই হলো আমাদের প্রিয় অস্টিওক্লাস্ট, কেমন দেখতে। সো এই হলো অস্টিওক্লাস্ট। এটার কাজ কি? এটার অনেক কিছু কাজ। আমাদের হাড়ের মধ্যে কোনো যদি কাউকে যদি খেয়ে ফেলা দরকার পড়ে, কাউকে যদি ধ্বংস করা দরকার পড়ে, কাউকে যদি মেরে ফেলা দরকার পড়ে, তাহলে এই অস্টিওক্লাস্ট এই কাজটা করে। এখানে সৌরভ কমেন্ট করেছে যে রক্তকণিকাকে তো সেল বলা হয় না। হ্যাঁ, সেল বলা হয় না, বাট দে আর সেল। কিন্তু তাদের মধ্যে সেলের সব ধরনের গুণাবলী নাই,
কিন্তু বাস্তবতা হলো সেগুলো কিন্তু কোষ, কিন্তু তাদেরকে কোষ আমরা বলি না, কিন্তু অস্বীকার করার উপায় নাই যে প্রত্যেকে কিন্তু কোষ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। তাকায় দেখো অস্টিওসাইট, তুমি অস্টিওক্লাস্ট দেখলা দেখতে কেমন, তাই না? এবার তাকায় দেখো অস্টিওসাইট দেখতে কেমন, কোষগুলো আসলেই দেখতে কেমন। তুমি যদি একবার কোষগুলো সম্পর্কে একটা দেখে ফেলো, দেখলে তোমার একটা মোটামুটি ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে অস্টিওসাইটটা দেখতে কেমন। এই ছবিটা দেখে তুমি একটু অবাকই হবা, কারণ এই জিনিস তুমি জীবনে কোথাও না কোথাও তো দেখেছো, তুমি এরকম জিনিস কিন্তু জীবনে দেখেছো। আমি তোমাকে দেখাচ্ছি যে অস্টিওসাইট দেখতে কেমন হয়। অস্টিওব্লাস্টটা দেখে দেখো অস্টিওব্লাস্ট কেমন ছিল, অস্টিওসাইট হচ্ছে এমন। আমি ওপেন করছি, স্ক্রিনটা শেয়ার করে দিই, তাহলে দেখা সহজ হবে। দেখো এই হলো অস্টিওসাইট, এবং এই অস্টিওসাইট ইমেজটাই সেভ করে দেখি, তুমি নিজেও সার্চ দিতে পারবা, ঠিক আছে? নিজে সার্চ দিলেই তুমি দেখতে পাবা অস্টিওসাইট দেখতে কেমন। ওকে, দেখো এইখানে একটা কোষ আমি বড় করে দেখাচ্ছি এই জায়গায়। যারা দেখতে পাচ্ছ না, ডাউনলোড সেভ ইমেজ, বড় করে দেখানো একটু কঠিনই হচ্ছে, পিএনজি এইটাকে বড় করে দেখানো সম্ভব আমার পক্ষে। ইয়েস, এইটাকে বড় করে দেখানো সম্ভব। এই দেখো অস্টিওসাইট দেখতে কেমন, ঠিক আছে? আশা করি এখন সবাই দেখতে পাচ্ছ, এতক্ষণ ডাউনলোড করতে সমস্যা হচ্ছিল। এইটা দেখো মাকড়সার মতো। তাহলে 3 রকমের যে কোষ, তার মধ্যে এই অস্টিওসাইটটা দেখো চারপাশে এরকম ডালপালা ছড়ানো, এই ডালপালা ছড়ানো কোষগুলোকে বলা হয় অস্টিওসাইট। তাহলে এইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখো এটা দেখতে কেমন, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অস্টিওসাইট দেখতে কেমন, আশা করি পারা যাবে। ওকে ঠিক আছে, তাহলে আশা করি পারবা যে অস্টিওসাইট দেখতে কেমন, অস্টিওক্লাস্ট দেখতে কেমন। আর এখন প্রশ্ন করতে পারো যে ভাই দুইটা দেখাইলেন, অস্টিওব্লাস্টটা দেখাইলেন না। আচ্ছা আমি তোমাদেরকে অস্টিওব্লাস্টটা দেখাচ্ছি, যদিও অস্টিওব্লাস্ট দেখতে আহামরি তেমন কোনো কোষ না। অস্টিওব্লাস্ট দেখতে আসলে অস্টিওব্লাস্ট হলো ইমম্যাচিউর সেল, ইমম্যাচিউর অর্থাৎ সে এখনো পুরোপুরি কিন্তু কোনো কোষ এ পরিণত হয়নি, সে হলো নতুন করে তৈরি হচ্ছে। আমি তোমাদেরকে অস্টিওপ্লাস্ট দেখাচ্ছি, অস্টিওপ্লাস্ট দেখে যে খুব একটা শান্তি পাবো তা না। এই দেখো অস্টিওপ্লাস্ট, তো দেখছো একটা পুরো ডিমের মতো, এবং দেখো ভিতরে একটা কত বড় নিউক্লিয়াস। তো অস্টিওব্লাস্ট, এটা আমাদের প্রিয় অস্টিওব্লাস্ট, দেখতে পেয়েছি আশা করি। এটা আমাদের প্রিয় অস্টিওসাইট, তাই না? এগুলো আমরা সবাই দেখেছি। আর এটা হলো আমাদের প্রিয় অস্টিওক্লাস্ট। সো অস্টিওব্লাস্ট কেমন দেখতে, অস্টিওক্লাস্ট কেমন দেখতে, অস্টিওসাইট কেমন দেখতে, আশা করি আমার প্রত্যেকটা ছোট ভাই আপু এখন থেকে পারবে। এবং তুমি চাইলেও যখনই তুমি গুগল কোনো কিছু বইয়ের মধ্যে বুঝতে পারছো না, জাস্ট গুগল করো না, তুমি দেখলেই বুঝতে পারবে যে কোষটা দেখতে কেমন। এখন এইটা যে পড়াইলাম, এটা কি তোমার কাজে লাগবে? খুবই 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 কাজে লাগবে। দেখি কাউকে যদি প্রশ্ন করি আমি, দেখি আমাকে রায়হান নেশা অন্নি যারা জুমে আছো তাদেরকে বলো, সুযোগ দিই। অন্নি বলো তো, অনলি বলেন যে অস্টিওসাইট দেখতে কেমন? ভাইয়া অস্টিওসাইট দেখতে ওই যে মানে শাখা থাকবে, এরকম একটা ডিমের মতো শাখা থাকবে। ডিমের মতো শাখা? ডিমের কি শাখা থাকে নাকি? এখন আকারে দেখাবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, ও আকারটাকে কি বলে সেটা বুঝতে পারছে না। ঠিক আছে, আমরা যদি বলতে চাই যে অস্টিওসাইট আসলে দেখতে কেমন, তাহলে এইখানে দেখো খুব সুন্দর সুন্দর বর্ণনা দেওয়া আছে। এবং অস্থিকোষ, এখানে ছবির মধ্যে দেখো এই অস্থিকোষ বাংলা করা হয়েছে, অস্টিওসাইটের বাংলা করা হয়েছে অস্থিকোষ। সো এই অস্থিকোষগুলো দেখতে অনেকটা মাকড়সার মতো, এই অস্থিকোষগুলো দেখতে অনেকটা মাকড়সার মতো। আমি সেটা তোমাদেরকে একটু পরে সেটা আমি তোমাদেরকে খেয়াল করিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে 3 ধরনের কোষ থেকে সেটা পড়াই দিলাম। এখন একটা হাড়ের যে আবরণ, সেই আবরণটাকে বলে পেরিঅস্টিয়াম। পেরি কথাটা মানে কি, এটা মানে কে বলতে পারবে? পেরি মানে কি? দিদারুল বলো তো, পেরি মানে কি? সাবাস, এখানে মাকড়সা জালের মতো কমেন্ট করেছে মাহি, কমেন্ট করেছে মাকড়সা জালের মতো। হ্যাঁ দিদারুল বলো তো, পেরিঅস্টিয়াম পেরি মানে কি? দিদারুল হাত তুলেছে কিনা আনমিউট করতে পারছে না, এই ধরনের বাচ্চা কাচ্চাকে তো মনটা চাই ধরে মাইক দিই খুব। ওকে এসা বলো। ভাইয়া চারদিক, পেরি মানে চারদিক। পেরি মানে চারদিক। যারা ক্লাস করছো ভবিষ্যতে যেখানে পেরি শব্দটা পাবা, পেরি
পেরি শব্দের অর্থই চারপাশ। পেরিকার্ডিয়াম অর্থাৎ হৃৎপিণ্ডের চারপাশে। পেরিটোনিয়াম টোনিয়ামের চারপাশে। টোনিয়াম বলতে অ্যাবডোমিনাল, উদর গহ্বরের চারপাশটাকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে পেরিঅস্টিয়াম মানে হাড়ের চারপাশে যা থাকে সেটাকে বলা হয় পেরিঅস্টিয়াম। তাহলে একইভাবে তরুণাস্থির আবরণের নাম কি হবে? তরুণাস্থি যখন আমরা পড়বো, তরুণাস্থি যে আবরণ সেটার নাম হবে পেরিকন্ড্রিয়াম। তাহলে তরুণাস্থি চারপাশে যা থাকে সেটাকে আমরা বলবো পেরিকন্ড্রিয়াম। আশা করি পারা যাবে। সো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে পেরিঅস্টিয়াম, পেরিকন্ড্রিয়াম, ইনশাআল্লাহ এইটুকু পুরাটাই পেরি দিয়ে যেখানেই পাবো বুঝবা যে কোনো কিছুর আবরণকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এখন এই যে পেরিঅস্টিয়াম, এটা কিন্তু একটা আবরণ, এটা হলো অস্থির আবরণ, এইটুকু জানলেই হবে। অস্থিতে প্রচুর পরিমাণে রক্ত সরবরাহ বিদ্যমান, এই কথাটা মনে রাখবা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, প্রচুর রক্ত সরবরাহ হয় না। এখন অস্থি কয় ধরনের? আমাদের পুরো শরীরে কয় ধরনের হাড় আছে? তোমরা সবাই জানো আমাদের পুরো শরীরে 206টা হাড় আছে, কিন্তু হাড় আছে কয় রকম? হাড় আছে 2 রকমের। যেমন পুরো পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, কিন্তু মানুষ আছে কয় রকমের? মানুষ আছে মূলত 3 ধরনের। একদল হলো পুরুষ, একদল হলো মহিলা, আরেকদল হলো যারা পুরুষ এবং মহিলা পুরোটাই না, যাদেরকে আমরা বলি তৃতীয় লিঙ্গ। এবং বিশ্ব কিন্তু ধীরে ধীরে তৃতীয় লিঙ্গ বিষয়ে ধীরে ধীরে আপডেট হচ্ছে। এবং আগে দেখবা তুমি যখন ভোটার আইডি পূরণ করতা, পাসপোর্ট পূরণ করতা, তখন শুধু ওখানে তুমি যখন ওখানে সেক্স লিখতা বা লিঙ্গ লিখতা, মেল বা ফিমেল দেওয়া থাকতো। ধীরে 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 উন্নত বিশ্বে কিন্তু, বা তুমি যখন গুগল তুমি যদি ইউটিউবে একটা চ্যানেল খোলো বা গুগলে যদি একটা অ্যাকাউন্ট খোলো, ওখানে খেয়াল করবা মেল, ফিমেল এবং আদার নতুন একটা অপশন তৈরি হচ্ছে। তাহলে মানুষ কয় ধরনের আছে? মানুষ আছে 3 ধরনের। ঠিক একইভাবে আমাদের শরীরে হাড় আছে 206টা, কিন্তু হাড়গুলো কয় ধরনের হয়? হাড়গুলো হয় 2 ধরনের। একটাকে বলা হয় নিরেট অস্থি বা কম্প্যাক্ট বোন, যেটার ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই। আরেকটাকে বলা হয় স্পঞ্জি অস্থি, তাহলে যেটার ভিতরে ফাঁকা জায়গা আছে। স্পঞ্জ কথাটার সাথে তোমরা সবাই পরিচিত, তোমরা সবাই ছোটবেলায় স্পঞ্জের স্যান্ডেল পরে ঘুরতা। তো স্পঞ্জি অস্থিগুলোর ভিতরে ফাঁকা জায়গা থাকে, আর নিরেট অস্থির ভিতরে ফাঁকা জায়গা থাকে না। স্পঞ্জি অস্থির ভিতরে যেহেতু ফাঁকা জায়গা থাকে, দেখো এইগুলাকে বলে কুঠুরিযুক্ত স্পঞ্জের মতো। ওকে, এবং যেহেতু এর ভিতরে ফাঁকা জায়গা থাকে, এই জন্য গঠনটা যেহেতু মৌচাকের মতো, এই জন্য এর গঠনটাকে বলা হয় স্পঞ্জি অস্থির। অপর নাম হলো ক্যান্সেলাস অস্থি বা ট্র্যাবেকুলার অস্থি। তাহলে স্পঞ্জি অস্থি টোটাল কয়টা নাম? 3টা নাম। একটা নাম হলো স্পঞ্জি, একটা নাম হলো ক্যান্সেলাস, একটা নাম হলো ট্র্যাবেকুলার অস্থি। যারা নামগুলো মনে রাখতে চাও, এই প্রত্যেকটা দিয়েই বোঝানো হয় মৌচাকের মতো। বুঝাতে পারলাম? এই ট্র্যাবেকুলার শব্দটা দিয়ে বোঝানো হয় ছোট ছোট কুঠুরি বা ছোট ছোট খোপ খোপ এমন একটা এলাকা। ঠিক আছে, ওকে, খুব সুন্দর। এখানে সামিয়া সুলতানের সিমিন তো অসংখ্য জনকে মেনশন করেছে, 2 ধরনের হাড় থাকে। ঠিক আছে, ফাইন, ওকে। এখন মানব দেহের মোট কঙ্কাল তন্ত্রের 20% হলো স্পঞ্জি অস্থি। তাহলে খেয়াল করো বাকি 80% কি? বাকি 80% হলো নিরেট অস্থি। দুইটা মিলাই পড়তে হবে, আমি কিন্তু তোমাদের জিনিসটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এখন আমি আগে স্পঞ্জিটা পড়াই দিচ্ছি, কোনটা স্পঞ্জি। 20% আমি এটা পড়াই দিচ্ছি। এখন খুব সহজ কথা, যে এই অস্থিগুলো হলো নরম অস্থি, তুমি যে অস্থিগুলোকে কুড়মুড় করে চাবিয়ে খেতে পারো। যেমন আমি এখানে খুব ভালো হাড় খেতে পারে কে? হাত তুলে দেখি কে খুব ভালো গরুর মাংসের হাড় খেতে পারে, হাত তুলে তো। আমানি খেতে পারো, রবিউল আওয়াল খেতে পারো। আচ্ছা, ফাইন। খাদক বজলু রবিউল আওয়ালকে আমি জিজ্ঞাসা করতে চাই, খাদক বজলু রবিউল আওয়াল। জি ভাইয়া। রবিউল আওয়াল, ইয়েস। তুমি আমাকে বলো যে কোন হাড়গুলো গরুর, মনে করে তুমি গরুর মাংস খাচ্ছ, যদিও এখানে অনেকেই আছে গরুর মাংস খাও না, কিন্তু তুমি মনে করো গরুর মাংস খাচ্ছ, গরুর মাংস কোন হাড়গুলো তুমি চাবিয়ে খেতে পারো, কোনগুলো তুমি চিবিয়ে খেতে পারো না, বলো তো? ভাইয়া যেগুলা মানে শক্ত পায়ের এদিককার হাড়গুলা চাবানো যায় না, কিন্তু হইছে সিনার হাড়গুলা চাবানো যায় খুব সহজে। সিনা? সিনা কোনটা ভাইয়া সিনা হইছে, মানে সিনা হইছে ভাইয়া। জি ভাইয়া। ফাইন, তাহলে বুকে কি থাকে? বুকের কি থাকে? পাঁজর নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে বুকের পাঁজর গুলো চাবানো যায়, খুব ভালো। এটা কিন্তু সবাই মনে রাখবা, আমরা কিন্তু বাস্তব জীবন থেকে পড়ালেখা করতেছি। বুকের পাঁজর চাবানো যায়। তারপর আর কি চাবানো যায়? মাথার খুলি, যখন মগজ রান্না হয় তখন মগজের হাড় চাবানো যায় না? জি ভাইয়া, মগজের হাড় তো খাই নাই মগজের হাড় মনে বলতে হয়। মাথার খুলির হাড় চাবানো যায় না? খাই নাই মনে হয় ভাইয়া। কি বলিস তুই? তো তাহলে কিছুই খাইস নি মগজের বেটা। খন্দকার আশরাফ সিদ্দিকী, তুমি খাইছি খাইছো? নাকি ভাইয়া, তাহলে আমার এটা মনে নাই। মাথার খুলির হাড় খাইছো তুমি? জি ভাইয়া। চাবানো যায় না? খুব মজা তো। জি ভাইয়া, খুবই খুবই নরম, খুবই খুবই নরম, মজা। খুবই মজা।
ঠিক আছে, আর কোন হাড় খাওয়া যায় বলো তো? আর কোন হাড় মনে আছে তোমার যেটা খাওয়া যায়? ওকে ফাইন, এই দুটো দিয়ে আমি কাজ চালিয়ে নিব। দেখো ওরা কোনটা কোনটা হাড় খাওয়ার কথা বললো, কোনগুলো হাড় খাওয়া যায়। একটা হলো বুকের পাঁজরের হাড়, বুকের যে পাঁজর গরুর, সেগুলা গরু হোক ছাগল হোক তুমি সেগুলো খেতে পারো। আবার মাথার খুলি, এই যে বুকের পাঁজর এবং মাথার খুলি এগুলা যে খাওয়া যায় এবং যেগুলোকে তুমি এখন চাবায় চাবায় একদম তুসতুস করে ফেলতে পারবা খেয়ে, সেগুলোই মূলত আমাদের বডির স্পঞ্জি অস্থি। ঠিক আছে, সো মাথার খুলির হাড়, বুকের পাঁজরের হাড়, এছাড়া তুমি বোঝো না অনেক সময় তুমি যে গরুর কশেরুকা খেয়ে ফেলো, মেরুদণ্ডটা যে খেয়ে ফেলো, কশেরুকার হাড় খাওয়া যায়, স্টার্নাম খাওয়া যায়। ঠিক আছে, সো এই যে এই জিনিসগুলা, তাহলে বুকের পাঁজর, মাথার খুলি, কশেরুকা এবং স্টার্নাম যেগুলো তুমি আসলে খেতে পারো, এই সবগুলোই স্পঞ্জি অস্থি, এটা মনে রাখতে হবে। আচ্ছা দেখি আরেকজনের একটু জ্ঞান টেস্ট করি, কেমন জ্ঞান আছে। হাত তুলেছিল রিমা সরকার, সিসি গার্ল, সিসি গার্ল 5131, রিমা সরকার। বলো তো, তুমি যখন মুরগির হাড় খাও, মুরগির কি সব হাড় খাওয়া যায় নাকি কিছু কিছু হাড় আছে যেগুলো খাওয়া যায় না? তুমি কি জীবনে মুরগি খাইছো রিশমা? দুঃখিত, রিমা তো না, তোমার নাম রিশমা। রিশমা আনমিউট করে কথা বলছে না। সাদিয়া তুমি কি জীবনে মুরগি খাইছো? সাদিয়া? জি ভাইয়া। মুরগির কি সব হাড় খাওয়া যায়? না, সব মাংস খাওয়া যায় না। মাংস না রে, হাড়, মাংস না, হাড়। না, সব হাড় তো খাওয়া যায় না, যেগুলা নরম সেগুলা খাওয়া যায়। তুমি শিওর যে মুরগির সব হাড় খাওয়া যায় না? তোর খাওয়া নিয়ে কোনো আইডিয়াই নাই। সাইদ বোরহান, মুরগি খাইছিস জীবনে? জি ভাইয়া খাইছি তো। মুরগির কি সব হাড় খাওয়া যায়? ভাইয়া মুরগির পায়ের হাড়গুলো খুব শক্ত করে খাওয়া যায় না। চাবানো যায় না? চাবায় তো গুঁড়া করে দেওয়া যায়, খাওয়া যায় না? চাবানো যায় না? চাবানো যায় কিন্তু খাওয়া তো যায় না ভাইয়া। আরে ওইটাই, চাবানো যায় কিনা সেটাই বলতেছি, চাবানো যায় কিনা। চাবানো যায়, তাই না? হ্যাঁ চাবানো যায়, মাথার খুলি, কিন্তু গরুর মাংস তো তুমি চাবাইতেও পারবা না, চাবাইতে কি পারবা? না না, গরুর মাংস তো মোটেও চাবানো যাবে না। হ্যাঁ, তাহলে মুরগির হাড়, মুরগি বা পাখি, যে কোনো পাখি, আমরা তো অনেক পাখি খাই, কোয়েল পাখি খাই, কবুতর খাই, মুরগি বা পাখির প্রত্যেকটা হাড়, পুরো শরীরটাই কিন্তু তুমি চাইলে তুস করে খেয়ে ফেলতে পারবা। তুমি চাইলে কিন্তু চাবায় খেয়ে ফেলতে পারবা। যারা বললা যে চাবানো যায় না, খাওয়া যায় না, ওরা আসলে জীবনে বেশি কিছু খায়নি, ওদের খাওয়ার অভিজ্ঞতা খুবই কম। তুমি যদি চাও মুরগির যে পায়ের রানের হাড়টা পুরোপুরি খেয়ে ফেলতে পারবা। তো সব হাড়, তাহলে মুরগি বা পাখির সব হাড় কিন্তু এই স্পঞ্জি। তাহলে দেখো তোমাদেরকে রিয়েল লাইফ থেকে আমি পড়িয়ে দিলাম স্পঞ্জি অস্থির উদাহরণ কি কি। বুকের পাঁজর, মাথার খুলি, কশেরুকা, স্টার্নাম এবং সকল হাড়। তাহলে খুব গুরুত্বপূর্ণ কথা যে কোনগুলা কোনগুলা দেখো, তাহলে তাকায় দেখো, এখানে দেখো স্তন্যপায়ীদের করটিকা, করটিকা মানে মাথার হাড়, মাথার খুলি। তারপর চ্যাপ্টা হাড়, চ্যাপ্টা হাড় কোনটা? চ্যাপ্টা হাড় হলো এই যে স্টার্নাম, পরশুকা, যেগুলো আমি লিখে দিলাম, কশেরুকা। ঠিক আছে, এছাড়া পাখিদের সকল অস্থি, পাখি বলতে মুরগি একটা পাখি, আশা করি এটুকু তোমরা সবাই জানো। তো পাখির কিন্তু সকল হাড় খেয়ে ফেলা যায়, বুঝতে পারলাম? আর এখানে তাকায় দেখো, শিশুদের প্রায় সকল অস্থি স্পঞ্জি প্রকৃতির। ছোট্টবেলায় তুমি যখন বাচ্চা থাকো তখন সবগুলো অস্থি স্পঞ্জি থাকে। আস্তে আস্তে সেগুলো কি হয়ে যায়? আস্তে আস্তে সেগুলো হয়ে যায় নিরেট বা কম্প্যাক্ট হয়ে যায়। আর বৃহৎ অস্থির প্রান্তভাগ, বড় বড় হাড়ের প্রান্তভাগ কিন্তু কামড়ানো যায়। তো বড় বড় হাড়ের ছোট্ট উপরের ভাগটা আমরা খেয়ে ফেলতে পারি। তো এই হলো তাহলে কোনটা কোনটা উদাহরণ, আমরা এই কয়েকটা মনে রাখতে পারি। এই কয়েকটা তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে, স্পঞ্জি অস্থি কোনটা কোনটা। সো তুমি চাইলে অনেক ভাবে মনে রাখতে পারো। সো এখানে চাইলে কমেন্ট দেখতেছে না। ঠিক আছে, দেশি মুরগির হাড় শক্ত, এই না হলো চমক। আচ্ছা, খাওয়া না গেলেও ভাঙা যায়, খুব ভালো ভালো কমেন্ট করছে এখানে। ফাইন, 179টা কমেন্ট হয়ে গেল, যদিও কোনো কিছু প্রশ্নই করিনি আমি, এটা ব্যাপারটা খুব ভালো লাগে। ঠিক আছে, এখানে ওদের তিতে প্রবলেম, তোমার ডাবল রেড পেস্ট ইউজ করতে হবে। ফাইন, ঠিক আছে, এখানে সবাই খুব ভালো ভালো শিক্ষামূলক কমেন্ট করছে, খুব ভালো লাগছে আমার ফেসবুকের ছোট ভাই আপনাদের জন্য। তাহলে আমি তোমাদেরকে কোনটা কোনটা উদাহরণ সেটা পড়াই দিলাম। চাইলে তোমরা একটা সূত্র মনে রাখতে পারো, যদিও বহু সূত্র প্রচলিত আছে। তুমি চাইলে এই কথা মনে রাখতে পারো, স্পঞ্জি অস্থি কিভাবে মনে রাখে। তুমি এইভাবে মনে রাখতে পারো, পাখির পায়ের চাকা। তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো, পাখির বলতে পাখির সকল অস্থি, পায়ের বলতে পা বলতে বৃহৎ অস্থির প্রান্তভাগ, পা দিয়ে প্রান্তভাগ, বৃহৎ অস্থির প্রান্তভাগ।
চা দিয়ে হলো চ্যাপ্টা, আর কা দিয়ে হলো করটিকা। সো তাহলে করটিকা, চ্যাপ্টা হাড়, বৃহদস্থির প্রান্তভাগ এবং পাখির সকল অস্থি হলো স্পঞ্জি অস্থি। তুমি মনে রাখতে পারো পাখির পায়ের চাকা। ঠিক আছে, তুমি যে কোনো ভাবেই চাইলে মনে রাখতে পারো। ওকে, শিশু পাখি বড় চাকা, এখানে একজন কমেন্ট করছে শিশু পাখি বড় চাকা। ঠিক আছে, তুমি এখানে শিশু শব্দটা লিখে দাও, শিশু পাখি পায়ের চাকা, তাহলে লাইনটা আরো সুন্দর হয়ে গেল। শিশু পাখির পায়ের চাকা, তাহলে শিশু দিয়ে তুমি কি মনে রাখবা, শিশুর সকল অস্থি স্পঞ্জি অস্থি। তাহলে শিশু পাখির পায়ের চাকা আশা করি পারা যাবে, তাই তো? ওকে, তো স্পঞ্জি অস্থি থেকে আর কি পড়তে হবে, এখানে তাকায় দেখো স্পঞ্জি অস্থি তাহলে 20% কোনটা কোনটা ইনশাআল্লাহ এগুলো আমি পড়ায় ফেললাম। এখন স্পঞ্জি অস্থির যে কার্যকরী একক, গাঠনিক এবং কার্যকরী এককের নাম হলো ট্র্যাবেকুলা। সো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। স্পঞ্জি অস্থির গাঠনিক এককের নাম কি? ট্র্যাবেকুলা। যেটা নিরেট অস্থি যখন আমরা পড়ব, নিরেট অস্থির গাঠনিক এবং কার্যকরী এককের নাম হলো হেবার্সিয়ান তন্ত্র। দুইটা কিন্তু সম্পূর্ণ দুই জিনিস, দুইটা যেহেতু দুই রকম অস্থি, মনে রাখতে হবে যে নিরেট অস্থিতে হেবার্সিয়ান তন্ত্র থাকে, স্পঞ্জি অস্থিতে হেবার্সিয়ান তন্ত্র থাকে না। আমরা যখন পার্থক্য পড়বো আমাদেরকে এটা মনে রাখতে হবে। তাকায় দেখো, তাহলে এইখানে কি থাকে? হেবার্সিয়ান তন্ত্র থাকে, এখানে কি থাকে? ট্র্যাবেকুলা থাকে। এইটা দেহের মোট ওজনের 20%, এটা দেহের মোট ওজনের কি 80%। কোন কোন অস্থি তাহলে দেখো? করটিকা, চ্যাপ্টা হাড়, বৃহৎ অস্থি প্রান্তভাগ, পাখিদের সকল অস্থি। এই অস্থিগুলো ছাড়া দেহের যত অস্থি আছে সবগুলোই কি, যেমন হিউমেরাস ফিমার, এই সবগুলোই কি নিরেট অস্থি। নিরেট অস্থিগুলো কি শক্ত ধরনের, ঘন ভারী মজবুত ধরনের। স্পঞ্জি অস্থি কি ধরনের? পাতলা হালকা কুঠুরিযুক্ত, অসংখ্য কুঠুরিযুক্ত। ঠিক আছে, ওকে, এবার তাকায় দেখো খুব মজার কথা, এটি অস্থির বাইরের প্রধান স্তর গঠন করে আর এটি নিরেট অস্থির ভেতরে অবস্থান করে। এখন এই জিনিসটা একটা ছোট্ট খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের শরীরে দুই রকম হাড় থাকে। কিছু কিছু অস্থি আছে যেগুলো পুরাটাই নিরেট, আর কিছু কিছু হাড় আছে যেগুলো পুরাটাই স্পঞ্জি, আর কিছু কিছু হাড় আছে মিক্সড। যেমন একটা হাড় ধরো ফিমার একটা বড় হাড়, সেই ফিমার হাড়টার ধরলাম এটা হলো ফিমার, বাইরের অংশটা, বাইরের সাদা অংশটা নিরেট অস্থি, ভেতরের অংশটুকু দেখা যায় যে অল্প একটু অংশ, সেইটা গঠিত হলো স্পঞ্জি অস্থি দিয়ে। এমনও হতে পারে, আবার কিছু কিছু হাড় আছে পুরাটাই স্পঞ্জি, এমনও হতে পারে। সো যাই হোক, তাহলে হাড়গুলো এই ধরনের হতে পারে। আচ্ছা, সো এখানে এই লাইনটাই ব্যাখ্যা করা হয়েছে যে এটি নিরেট অস্থির ভিতরে অবস্থান করে, তবে সব ক্ষেত্রেই কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে পুরো হাড়টাই নিরেট, পুরো হাড়টাই স্পঞ্জি। ঠিক আছে, ওকে, ফাইন। সো তাহলে ট্র্যাবেকুলা জিনিসটা পড়ে ফেললে। এখন ট্র্যাবেকুলার পরে কয়েকটা শব্দ দেওয়া আছে যেটা তোমরা এখনো বুঝো না, যেমন একটা নাম ল্যামেলি, একটা নাম অস্টিওসাইট, একটা নাম ল্যাকুনি, একটা নাম ক্যানালিকুলি, এগুলোর সমন্বয়ে গঠিত। সো এইগুলা কি জিনিস সেটা আমরা যখন উপরে নিরেট অস্থি পড়বো তখন সবাই জেনে যাব। আচ্ছা, ফাইন। এখানে তাকায় দেখো, ট্র্যাবেকুলা সমূহের মধ্যবর্তী স্থান লোহিত অস্থি মজ্জা দ্বারা পূর্ণ থাকে, লাল অস্থি মজ্জা দ্বারা। এখানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অস্থি মজ্জা, আমরা যেটাকে, এই যে আমি দেখো লাল যে ছবিটা এঁকেছি, এটি আসলে অস্থি মজ্জার ছবি। আমাদের মনে রাখতে হবে যে আমাদের অস্থি মজ্জা হয় দুই ধরনের, একটা হয় লাল আর একটা হয় হলুদ। হলুদ অস্থি মজ্জা হলুদ কেন হয়? কারণ তার মধ্যে চর্বি থাকে। আর লাল অস্থি মজ্জা লাল কেন হয়? কারণ সেখান থেকে আমাদের রক্ত তৈরি হয়, লোহিত রক্তকণিকা তৈরি হয়। আমাদের লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়? এখান থেকে। তো এর মধ্যে থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে লাল অস্থি মজ্জা থাকে কোথায়? এই ট্র্যাবেকুলার ভেতরে। আমাদের হাড় থেকেই তো রক্ত উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। সো তাকায় দেখো, এই অস্থিতে কিন্তু হেবার্সিয়ান তন্ত্র থাকে না, কারণ এতে কি থাকে? ট্র্যাবেকুলা থাকে। এবং এখানে মনে রাখতে হবে অস্থি আবরণ প্যারিওস্টিয়াম, এই এটা আহামরি কিছু না, এটা পড়াতে গেলে এখন অনেক ব্যাখ্যা করতে হবে, কোনো দরকার নেই। এখানে লবণের পরিমাণ কম থাকে,
পরীক্ষায় প্রশ্ন আসবে ক্যালসিয়াম লবণের পরিমাণ কম থাকে, কি কি ক্যালসিয়াম লবণ থাকে? দুইটা ক্যালসিয়াম লবণ থাকে, একটা ক্যালসিয়াম ফসফেট আর একটা ক্যালসিয়াম কার্বনেট। এই লবণটা এখানে কম পরিমাণে থাকে। প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করলাম। যেহেতু কম পরিমাণে থাকে সেই জন্যই কিন্তু এই অস্থিগুলো হয় নরম অস্থি, এই অস্থিগুলো হয় একদম নরম অস্থি। যদি ক্যালসিয়াম বেশি পরিমাণে থাকতো তাহলে এই অস্থিগুলো হতো খুবই শক্ত ধরনের অস্থি, এবং যেহেতু বেশি পরিমাণে থাকে নিরেট অস্থিতে, সেজন্য নিরেট অস্থিগুলো খুবই শক্ত, এবং মারামারিতে তুমি নিরেট অস্থি দিয়ে মারামারি করতে পারবা, আরেকজনকে মেরে তক্তা বানায় ফেলতে পারবা তোমার কাছে যদি একটা ফিমার থাকে, এত শক্তিশালী অস্থিগুলো। সো তাহলে আমি কিন্তু তোমাদেরকে স্পঞ্জি অস্থি পুরাটাই পড়িয়ে ফেললাম। এইবার তাকায় দেখো, আমি তোমাদেরকে নিরেট অস্থি সম্পর্কে পড়াবো। সো নিরেট অস্থি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা, এই অস্থির গঠন এবং কার্যগত এককের নাম হল হেবার্সিয়ান তন্ত্র। এই জিনিসটা আমি আগামী 2 থেকে 3 মিনিট পড়াবো, তাতেই তুমি বুঝতে পারবা। ছবির মধ্যে তাকায় দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, একটা লাল বৃত্ত দেওয়া আছে, যারা মনোযোগ দিবে তারাই শুধুমাত্র বুঝতে পারবে, যারা মনোযোগ দিবে না তারা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, এখানে এই মুহূর্তে কি কমেন্ট হচ্ছে আমি জানি না। ওকে, দেখো একটা লালের পরে একটা পেস্ট কালার, তারপরে একটা বেগুনি কালার, তারপর ভেতরের দিকে একটা সাদা কালার। যাদের করে এরকম দেওয়া নেই কোনো ব্যাপার না, একদম ভেতরের দিকে দেখো 3টা গোল। এই ছবিটা কিন্তু বুঝতে পারলে তোমার জন্য এটা পানির মতো সহজ হয়ে যাবে, আর যদি বুঝতে না পারো তাহলে এটা খুবই কঠিন বলে মনে হবে। এই যে ভেতরের যে 3টা অংশ, এই 3টা জিনিসকে বলা হয় শিরা, ধমনী এবং স্নায়ু। আমাদের পুরো শরীরটাই কিন্তু এই জিনিস দিয়েই গঠিত। শিরা এবং ধমনী রক্ত নিয়ে যায়, স্নায়ু হলো অনুভূতি নিয়ে যায়। তাহলে একদম এই পুরো গোল জিনিসটা হলো হেবার্সিয়ান তন্ত্র। হেবার্সিয়ান তন্ত্রের একদম ভেতরে এই যে দেখো শিরা, ধমনী এবং স্নায়ু থাকে। এই 3টা জিনিস কোথায় আছে? একটা সাদা অংশের ভেতরে। এই সাদা অংশটাকে বলা হয় হেবার্সিয়ান নালী। তাহলে হেবার্সিয়ান তন্ত্রের একদম কেন্দ্রে থাকে কি? একটা হেবার্সিয়ান নালী। হেবার্সিয়ান নালীর মধ্যে কি থাকে? একটা ধমনী থাকে, একটা শিরা থাকে, একটা স্নায়ু থাকে। দেখলেই তো বোঝা যাচ্ছে। এখন এই হেবার্সিয়ান নালীর চারপাশে তুমি তাকায় দেখো, এই যে দেখো এইটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। দেখো এগুলা কিন্তু একটা কোষ, এটা একটা কোষের সারি। আবার এইখানে এইটা একটা কোষের সারি, এটা একটা কোষের সারি, এটা একটা কোষের সারি। তো দেখো আমি সবুজ কালার দিয়ে এঁকে দিলাম, কিন্তু চোখের মতো, দেখো আমাদের চোখের মতো, তাই না? আমরা যেমন চোখ আঁকি, সেই চোখের মতো এগুলো কিন্তু কোষের সারি। এই যে একটা কোষের সারি, এই যে 2টা কোষের সারি, প্রত্যেকটা যে এই সারিগুলোকে বলা হয় ল্যামেলি। তাহলে হেবার্সিয়ান নালীর চারপাশে, আমি কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসা করবো এখন, হেবার্সিয়ান নালীর চারপাশে যে কোষের সারিগুলা, সেগুলোকে কি বলা হয়? ল্যামেলি। এখন এগুলো কি কোষ? এইগুলা হইলো আমাদের অস্টিওসাইট। কোন কোষ? আমরা তো জানি যে অস্থির 3 ধরনের কোষ থাকে। এইগুলা কোন কোষগুলা? অস্টিওসাইট গুলা। এগুলো হলো আমাদের অস্টিওসাইট। তো সহজ কথা, আমি এঁকে দিলাম, ধমনী আঁকলাম, শিরা আঁকলাম, কি আঁকলাম আমি? এটা স্নায়ু। তারপর হলো এই হলো একটা কোষ, এই হলো একটা কোষ, এই হলো একটা কোষ, এই হলো একটা কোষ, এই হলো একটা স্তর। এটাকে বলা হয় ল্যামেলি। বাসায় যে অনেকে ডিজাইন আঁকো, চাইলে হেবার্সিয়ান তন্ত্রটা আঁকতে পারো, আঁকে লাগাই দিতে পারো, মানুষগুলো খুব সুন্দর ডিজাইন। এই হলো আরেকটা স্তর। এই যে প্রত্যেকটা স্তর, এই প্রত্যেকটা স্তরকে বলা হয় ল্যামেলি। তাহলে এই মূলত সহজ কথা, এই ল্যামেলি দিয়ে হেবার্সিয়ান তন্ত্র গঠিত। মেইন পড়াটা অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে কেন্দ্রে কি থাকে? একটা কেন্দ্রে থাকে একটা হেবার্সিয়ান নালী। হেবার্সিয়ান নালী চারপাশে থাকে ল্যামেলি। কয়টা ল্যামেলি থাকে? 5 থেকে 15টা। দ্যাটস ইট, মোটামুটি পড়া শেষ হয়ে গেল। এই হলো মেইন পড়া। তাহলে কয়টা ল্যামেলি থাকবে? 5 থেকে 15টা। আমি ছবিতে কয়টা আঁকলাম? আমি ছবিতে আঁকলাম 2টা, বোঝানোর জন্য, এত টাইম নেই। এখন এই যে কোষগুলা, এগুলো যেহেতু অস্টিওসাইট, তোমাদের আশা করি সবার মনে আছে অস্টিওসাইট দেখতে কেমন ছিল। যদি মনে না থাকে আমি আরেকবার দেখাই দিচ্ছি। এই হলো আমাদের প্রিয় ভাই অস্টিওসাইট। চারপাশে কি বের হয়েছে? অনেকটা শাখা প্রশাখা বের হয়েছে, তাই না? এই শাখা প্রশাখাগুলো এখন আমরা আঁকবো। তাহলে প্রত্যেকটা কোষ থেকে এরকম শাখা প্রশাখা বের হয়। এই যে অস্টিওসাইটের শাখা প্রশাখা বের হয়, এই শাখা প্রশাখাগুলোকে বলা হয় ক্যানালিকুলি। সো ক্যানেল শব্দটার সাথে তোমরা সবাই পরিচিত, তোমাদের প্রত্যেকের এলাকাতে ক্যানেল বা ড্রেন আছে। সো এইগুলা হলো ক্যানেলের ছোট ভাই, এইগুলাকে বলা হয়, এই শাখা প্রশাখাগুলোকে বলা হয় ক্যানালিকুলি। তো আমি একটু বুঝায় পড়াই দিলাম।
এই ক্যানালিকুলি দ্বারা একটা কোষ আরেকটা কোষের সাথে যোগাযোগ স্থাপন করে। তাহলে ক্যানালিকুলি দ্বারা এরা একে অপরের সাথে যুক্ত। আমরা আশা করি এই কথাটা মনে রাখতে পারবো। সো দ্যাটস ইট। এইটাই বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে যে কোষগুলোর চারপাশে ক্যানালিকুলি বের হয়। দেখো কি সুন্দর করে বলা হয়েছে, প্রতিটি ল্যাকুনার চারপাশে সূক্ষ্ম নালিকা বের হয়, এগুলোকে বলা হয় ক্যানালিকুলি। দ্যাটস ইট। তাহলে ক্যানালিকুলি কাকে বলে আশা করি পারা যাবে। এখানে একটা শব্দ বলা হয়েছে ল্যাকুনা। তুমি এই ল্যাকুনা জিনিসটা আসলে বুঝবা না। ল্যাকুনা কিছুই না, ল্যাকুনা হলো একটা ব্যাগ। আমরা যেখানে কোষ আঁকলাম তাই না, তো এই যে কোষগুলা অস্টিওসাইট, এরা তো খুব গুরুত্বপূর্ণ কোষ। এদের প্রোটেকশনের দরকার হয়, প্রোটেকশন, এদের প্রতিরক্ষার দরকার হয়। এদের প্রতিরক্ষার জন্য এদের চারপাশে একটা বিশেষ ব্যাগ থাকে, বিশেষ স্থলে থাকে। যে বিশেষ ব্যাগটাকে আমি এইভাবে এঁকে দিলাম, এই বিশেষ ব্যাগটাকে বলা হয় ল্যাকুনা। সো ল্যাকুনা কিছুই না, ল্যাকুনা হলো সেই ঘরটা যেই ঘরটাতে অস্থির কোষগুলা থাকে। তাহলে আমরা এইভাবে বলবো, খুব সহজ কথা, আমি সহজ করে বলছি। এই পুরো জিনিসটা মিলায় এখন একটা আমি গোল সার্কেল আঁকবো। এই পুরো জিনিসটা মিলায় যে সার্কেলটা আঁকলাম, এটাকেই বলা হয় একটা হেবার্সিয়ান তন্ত্র। একটা হেবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রে একটা হেবার্সিয়ান নালী থাকে, যেখানে একটা ধমনী থাকে, একটা শিরা থাকে, একটা স্নায়ু থাকে। এর চারপাশে কোষের স্তর থাকে, এগুলাকে বলা হয় ল্যামেলি। ল্যামেলির মধ্যে থাকে ল্যাকুনা, এই ল্যাকুনার ভেতরে থাকে হলো অস্টিওসাইট বা অস্থিকোষ। এই অস্টিওসাইট থেকে ক্যানালিকুলি বের হয় এবং এই ক্যানালিকুলি থেকে তারা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে। এই হয়ে গেল আমাদের হেবার্সিয়ান তন্ত্র। তাহলে তুমি গুণে গুণে কয়টা জিনিসের বর্ণনা দিবা? তুমি গুণে গুণে 4টা জিনিসের বর্ণনা দিবা। এক হলো নালী, নালীর চারপাশে যে কি থাকে, 2 থাকে হলো ল্যামেলি, ল্যামেলির মধ্যে কি থাকে, ল্যামেলির মধ্যে থাকে হলো ল্যাকুনা, ল্যাকুনার মধ্যে কি থাকে, ল্যাকুনার মধ্যে থাকে অস্টিওসাইট, ঠিক আছে। আর অস্টিওসাইট থেকে কি বের হয়? ক্যানালিকুলি। আশা করি যারা ক্লাসটা করলা ইনশাআল্লাহ এটা পুরোপুরি বলতে পারবা। তাহলে ক্যানালিকুলি এর সাথে সাথে আমাদের পড়া হয়ে গেল। এখানে এখন কে কে বলতে পারবে একটু হাত তুলো। অনেকেই বলতে পারবে, খুব ভালো, অসাধারণ, সবাই বলতে পারবা, খুবই ভালো। আমি সুযোগ দিচ্ছি হচ্ছে, কাকে সুযোগ দিব? যাকে কখনো বলার সুযোগ দেওয়া হয় না, জেসিয়া সুলতানা। জেসিয়া সুলতানা বাংলাদেশের সাবেক সালমান মুক্তাদিরের সাথে ওর একটা ভালো পরিচয় ছিল। তুমি কি সেই জেসিয়া সুলতানা নাকি? জি ভাইয়া বলেন। ওই যে সালমান মুক্তাদিরের সাথে যে একটা সম্পর্ক ছিল, ওটা কি তুমি নাকি? না ভাইয়া আমি না। ওই যে জেসিয়া, ওই যে কি জানি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, জেসিয়া ইসলাম। ও ওটা কি ইসলাম? ও আচ্ছা 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 ফাইন, আচ্ছা ঠিক আছে। আমি তুমি নাকি ওই যে সালমান মুক্তাদির বাসায় যে ইট মারলো রাতের বেলা, ভাঙাভাঙি করলো, খুব মজা পাইছিলাম দেখে আমি। ঠিক আছে, ওকে। জেসিয়া বলো তো আমাদের সবাইকে একটু সুন্দর করে 1 মিনিটের মধ্যে একটু বুঝাই বলো। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমত যে হেবার্সিয়ান তন্ত্রটা গঠিত হচ্ছে, এর ভিতরে প্রথমে হচ্ছে হেবার্সিয়ান নালী রয়েছে। এখন এই নালীর চারপাশ দিয়ে যে নালীর ভিতরে আমাদের 3টা অংশ রয়েছে। এখানে হচ্ছে শিরা, স্নায়ু আর হচ্ছে ধমনী। এখন খুব ভালো হচ্ছে, বলো। হ্যাঁ, তারপরে পাশ দিয়ে হচ্ছে অনেকগুলো ডার্ক মতো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের ল্যামিনি। ল্যামিনি হচ্ছে কি দেওয়া আছে? দাগ দাগ বলবা না, তুমি বলবে স্তর। কি আছে? হ্যাঁ স্তর। এগুলো হচ্ছে ল্যামিনি। ল্যামিনির ভিতরে আমার আবার অনেকগুলো অংশ রয়েছে। ল্যামিনি হচ্ছে ল্যাকুনা, ল্যাকুনার ভিতরে রয়েছে অস্টিওসাইট এবং হচ্ছে তার না এবং অস্টিওসাইটের ক্যানালিকুলি সিক্রেট হচ্ছে। এটাই হচ্ছে। খুবই ভালো, ঠিক আছে। ক্যানালিকুলি সিক্রেট হচ্ছে না, ক্যানালিকুলি ওখান থেকে বের হয়, যেটা দিয়ে একটা অপরের সাথে কি করে, যোগাযোগ করে, ঠিক আছে। সো যাই হোক, ঠিক আছে। আর আপনি এখানে মোটামুটি বেশ একটা যুদ্ধ লেগে গেছে কমেন্টে একে অপরের মধ্যে বেশ কিছুটা যুদ্ধ দেখতে পাচ্ছেন। যুদ্ধের কারণ কি আমি ঠিক জানি না, কেন ওখানে কমেন্ট যুদ্ধ হচ্ছে, ফাইন। সো পড়াই দিলাম। ছবির দিকে তাকায় দেখো, এই যে গোল গোল, এখানে দেখো এই গোল হলো একটা হেবার্সিয়ান তন্ত্র, এই গোল একটা হেবার্সিয়ান তন্ত্র, এই গোল একটা হেবার্সিয়ান তন্ত্র, এই গোল একটা হেবার্সিয়ান তন্ত্র। তাহলে উপর থেকে দেখো এই যে এইটাই কিন্তু আমাদের একটা উপরের যে নালীটা নেমে আসছে, এই নালীটা একটা আমাদের হেবার্সিয়ান নালী, এই সবুজটা এটা একটা হেবার্সিয়ান নালী, এই সবুজটা হেবার্সিয়ান নালী দ্বারা কি থাকে, লম্বালম্বি থাকে, তাই না? এখন তাকায় দেখো এই ছবিতে পাশাপাশি 2টা লম্বালম্বি হেবার্সিয়ান নালীকে যুক্ত করেছে আড়াআড়ি ভাবে
কিছু নালী, আড়াআড়ি ভাবে যে নালীগুলো যুক্ত করে সেই আড়াআড়ি নালীগুলোকে বলা হয় ভকমেন্স নালী। সো কুকুর যেমন ভক করে, সো ওই যেই মানুষটা জন্মানোর পর ভক করে তার নাম হলো বিজ্ঞানী ভকমেন্স। তুমি সেখান থেকে মনে রাখতে পারো, ব্যাপারটা আহামরি কিছু না। পাশাপাশি দুইটা হেবার্সিয়ান তন্ত্রকে যুক্ত করে কে? ভকমেন্স ক্যানেল। এটা আহামরি কিছু না, এটা কিন্তু মোটেই রকেট সায়েন্স না, এটা ইজিলি চাইলে বুঝতে পারবা ভকমেন্স ক্যানেল কাকে বলে। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা জেনে গেলাম, আশা করি পারা যাবে। এবং এখানে তাকায় দেখো, তাহলে ইনশাআল্লাহ পারা যাবে। এবং এই তো শিখে গেলাম। তো এই হলো হেবার্সিয়ান তন্ত্র। একটা মজার বিষয় তোমরা একটু খেয়াল করো, হেবার্সিয়ান তন্ত্রের মধ্যে কিন্তু কোথাও অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টের কথা কিন্তু কোথাও বলা হয়নি, জিনিসটা একটু খেয়াল করো। তাহলে এই যে অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট, এরা কিন্তু সরাসরি হেবার্সিয়ান তন্ত্রের অংশ না। তারা কিন্তু এই যে তন্ত্রগুলোর বাইরে এই যে ফাঁকা জায়গাগুলা, এই ফাঁকা জায়গাগুলোতে তারা অবস্থান করে। এবং অস্টিওব্লাস্ট অস্টিওক্লাস্ট তারা কিন্তু মোটামুটি খাপে খাপে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় অবস্থান করে। এবং তারা একটা সেনাবাহিনীর মতো, যেমন আমাদের সমাজকে সেনাবাহিনী দিয়ে গঠিত নাকি ছোট ছোট বাড়ি দিয়ে গঠিত? তো সাধারণ মানুষের বাড়ি দিয়ে গঠিত। তো সেনাবাহিনী জায়গায় থাকে, ওরা বিশেষ বিশেষ জায়গায় থাকে অস্টিওক্লাস্ট। যখন দরকার পড়ে তারা এসে ভাঙচুর চালায়, তারা এসে হত্যা করে, জীবাণু আসলে সেটাকে মেরে ফেলে। সো তাকায় দেখো, পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে যে হেবার্সিয়ান তন্ত্রে কোন কোষটা থাকে, উত্তর কিন্তু হবে অস্টিওসাইট। এই জিনিসটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারি না, এখানে কিন্তু সব কোষগুলোর কথা বলা হয়নি। ঠিক আছে, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন আত্মত্যাগের একটা অসীম দৃষ্টান্ত স্থাপন করেছে, তার নাম হলো রোকনুর জামান রোকন। ও মাত্র জুম থেকে বের হয়ে নিজের জুমে থাকার যে স্বাচ্ছন্দ্যটা, ও মাত্র সেটা উৎসর্গ করেছে। এবং ও কমেন্টে ফেসবুকে জানাচ্ছে যদি কেউ যদি চাও জুমে জয়েন করতে পারো। রোকন, তোমার এই আত্মাহুতি, তোমার এই শহীদ হয়ে যাওয়া জুম থেকে বাঙালি জাতি দীর্ঘদিন মনে রাখবে। রোকন অসাধারণ, তোমার এই খুব ভালো লাগলো, তুমি যে এরকম মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছ এই বয়স থেকে, খুব ভালো। ও জুম থেকে বেরোয় ফেসবুকে লাইভ ক্লাস করছে, খুবই ভালো। সো তাহলে আশা করি নিরেট অস্থির কিভাবে গঠিত হয় তুমি বলতে পারবা। নিরেট অস্থিতে কি থাকে? হেবার্সিয়ান তন্ত্র থাকে। আর স্পঞ্জি অস্থিতে কিন্তু হেবার্সিয়ান তন্ত্র থাকে না। কিন্তু তাকায় দেখো, ওখানেও ল্যামেলি থাকে, অস্টিওসাইট থাকে, লেকনি থাকে, ক্যানালিকুলি থাকে। তুমি তাহলে বলবে যে ভাই সবই যেহেতু থাকে তাহলে আর এটাকে হেবার্সিয়ান তন্ত্র বলবো না কেন? কারণ এই সবগুলোই থাকে, কিন্তু কোনোটা ওই হেবার্সিয়ান তন্ত্র যেভাবে থাকে ততটা অর্গানাইজড ভাবে থাকে না। তো যদি অর্গানাইজড ভাবে না থাকে সেটাকে আমরা হেবার্সিয়ান তন্ত্র বলবো না। সো ওইটা ওখানেও এরকম থাকে, কিন্তু হেবার্সিয়ান তন্ত্রের মতো অতটা সুগঠিত নয়। আশা করি জিনিসটা মনে থাকবে। তো পরীক্ষার জন্য যা পড়াইলাম এটা একটা হট টপিক। হট বলতে প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড মানে প্রচন্ড পারতে হবে। অস্থির কাজ পুরাটা পড়ে ফেলবা। পরীক্ষায় কিন্তু এই লাইনটি পরীক্ষা প্রশ্ন আসবে, প্রশ্ন নাম্বার 7। ঠিক আছে, প্রশ্ন পয়েন্ট নাম্বার 6 এবং 7। কঙ্কাল তন্ত্রের সবচেয়ে ছোট অস্থির নাম কি? ম্যালিয়াস ইনকাস স্টেপিস। স্টেপিস মূলত সবচেয়ে ছোট, যদিও এখানে সবার নাম বলা হয়েছে, কিন্তু আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড়ের নাম হলো স্টেপিস। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখানে আশিকুর রহমান এখান থেকে লাস্ট খুব বাজে বাজে কমেন্ট করছে মনে হয়। ভাইয়া তুমি আর খারাপ কমেন্ট করবে না যদি ক্লাস করতে চাও। আর যদি মনে করো তোমার ক্লাস করার দরকার নেই, কোনো দরকার নেই, আমাদের দুষ্টগুলো দরকারই নেই। বাংলাদেশে প্রত্যেক বছর 1 লাখ বাচ্চা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নেয়। বিএমসি ডিমার্স ইউজ করে 10 থেকে 20,000 বাচ্চা এখন পর্যন্ত রেগুলার। সো তুমি না থাকলে আমাদের কিছুই যায় আসবে না। তুমি দোয়া করে ভালো কিছু করো, তবে খারাপ কথা বলো না আমাদের গ্রুপে এসে। এখানে আমরা এগুলো অ্যালাউ করবো না। তো আশা করি অস্থি সম্পর্কে সবাই পারবা। এবার আমি তরুণাস্থিতে ঘাটাঘাট পড়াই দেবো, যেহেতু অস্থি পড়া হয়ে গেছে তোমাদের জন্য তরুণাস্থি পড়া হবে পানির চেয়েও সহজ। ঠিক আছে, তো তাকায় দেখো, তরুণাস্থিরও তাহলে 2 ধরনের জিনিস থাকবে। একটার নাম কি? একটা নাম হলো ম্যাট্রিক্স। তরুণাস্থি ম্যাট্রিক্স এর নাম কি? কন্ড্রিন। তাকায় দেখো, অস্থির ম্যাট্রিক্স এর কিন্তু কোনো নাম আমি তোমাদেরকে পড়াই নাই, তো সেটা মনে রাখবা। এখানে কিন্তু নাম পড়াচ্ছি। তরুণাস্থির ম্যাট্রিক্সেও কিন্তু জৈব অজৈব 2 ধরনের পদার্থই থাকে। তবে খেয়াল করো, মূলত জৈব পদার্থের মধ্যে কন্ড্রোমিউকয়েড এবং কন্ড্রোঅ্যালবুনয়েড এই প্রোটিনগুলা বেশি থাকে। সো মিউকয়েড, কন্ড্রো এই নামগুলোর সাথে কিন্তু আগে থেকেই পরিচিত। কন্ড্রো মানে তরুণাস্থি, আর মিউকয়েড মনে করো তো অসিমিউকয়েড পড়েছিল একটু আগে। আর অ্যালবুনয়েড মানে অ্যালবুমিনের মতো। অয়েড কথাটা যেখানেই আছে আশা করি বুঝতে পারবা যে অ্যালবুনয়েড মানে কি? অ্যালবুমিনের মতো দেখতে। ঠিক আছে, তরুণাস্থি কোষ শুধুমাত্র এক ধরনের হয়, এগুলাকে বলা হয় কন্ড্রোসাইট। একটু তাকায় দেখো, অস্টিওসাইটের সাথে একটা বড় পার্থক্য আছে। অস্টিওসাইটের তাকায় দেখো অনেকগুলো ডালপালা ছিল, মাকড়সা জালের মতো হাত পা ছিল। এর কিন্তু সে ধরনের কোনো কিছুই নাই। তাকায় দেখো, এর শুধুমাত্র ডিমের মতো সাইজ। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে? কন্ড্রোসাইট দেখতে কি সুন্দর।
পারা যাবে। এবং এই কন্ড্রোসাইট গুলো যেখানে অবস্থান করে চারপাশে একটা আবরণ থাকে, সে আবরণটাকে বলা হয় ল্যাকুনা, গহ্বরটাকে বলা হয় ল্যাকুনা। তাই ল্যাকুনা গুলো কি বহন করে? কন্ড্রোসাইট বহন করে। এর আবরণের নাম কি? পেরিকন্ড্রিয়াম। এই তো পড়া হয়ে গেল। ঠিক আছে, সো খুব গুরুত্বপূর্ণ। এইবার একটা খুব বড় পার্থক্য পড়াবো, যেই পার্থক্যটা মেডিকেলে যারা পড়ালেখা করে তারাও যে অনেক সময় পারে তাও কিন্তু না। একটা মেডিকেলের বাচ্চাকে ও আচ্ছা, রকম কমেন্ট করছে ভাইয়া আমি না আমার রাউটার আত্মত্যাগী, ওর বোধহয় নেট সাপোর্ট দিচ্ছে না সেজন্য জুম থেকে বের হয়ে গেছে। আচ্ছা ফাইন, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বেশিরভাগ বাচ্চা কাচ্চাই পারে না। যা পড়াবো সবাই কান খুলে শোনো। আমরা কি পড়েছিলাম কার মনে আছে? দেখি কাকে জিজ্ঞাসা করব, আমাকে বলবে হলো তানভীর ইসলাম ফাইয়াজ। ফাইয়াজ তোমার কি মনে আছে? ফাইয়াজ, তানভীর ইসলাম ফাইয়াজ। ফাইয়াজকে 3 বার ডেকে ফেলেছি, ওকে আর সুযোগ দিব না। আমি সুযোগ দিব হলো ঠিক আছে, আমি সুযোগ দিই শারমিন আক্তার মনি। শারমিন আক্তার মনি বলো তো। শারমিন আক্তার মনি, এরা জুম ইউজ করে কেন? আনমিউট করতে পারে না এরা জুমে? এদেরকে ক্লাস করতে দেই কেন? মাঝে মাঝে আমার নিজের মনে হয় যে নিজের চুল নিজেই ছিঁড়ি। আচ্ছা ঠিক আছে, আমানি বলো। আমানি, জি ভাইয়া আসসালামু আলাইকুম। তুমি বলো যে অস্থির মধ্যে রক্তনালিকা কম থাকে না বেশি? ভাইয়া বেশি থাকে। অস্থির মধ্যে রক্তনালিকা বেশি থাকে। এবার তাহলে বলো দেখি তরুণাস্থির মধ্যে কেমন থাকবে? তোমার কি আইডিয়া? একটাতে বেশি থাকলে একটাতে কম থাকবে। একটাতে কম থাকবে, সেটাই কমনলি হওয়ার কথা। তো জানিয়ে দিই যে তরুণাস্থির মধ্যে কম থাকে না, তরুণাস্থির মধ্যে রক্তনালিকা থাকেই না, একদম জিরো। তরুণাস্থির মধ্যে কোনো ধরনের রক্তনালিকা থাকে না। এটা একটা বড় জিনিস পড়াই দিলাম, এইটা কিন্তু সবার ব্রেনের মধ্যে সেট করে নিবা। এই জিনিস কিন্তু বেশিরভাগ বাচ্চা কাচ্চাই বুঝতে পারে না বা পড়লেও বোঝে না। তরুণাস্থির মধ্যে কোনো রক্তনালিকা থাকে না, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লাইন। মেডিকেল যদি কেউ পড়ে, তোমার ভাই বোন আত্মীয় স্বজন, ওদেরকে জিজ্ঞাসা করে ওরা পারে কিনা, দেখবো যে ও পারতেছে না। তো যাই হোক, দেখো এদের তরুণাস্থির মধ্যে কোনো রক্তনালিকা প্রয়োজন হয় না। তাহলে পুষ্টি পায় কিভাবে? দেখো ব্যাপনের মাধ্যমে কোষে প্রবেশ করে, চারপাশ থেকে ব্যাপন বা ডিফিউশনের মাধ্যমে সে মূলত খাবার খেয়ে তরুণাস্থির কোষগুলো বেঁচে থাকে। ফাইন, ঠিক আছে। এখন তুমি প্রশ্ন করবে যে ভাইয়া তাহলে রক্তনালীর প্রয়োজন হয় না, ব্যাপনটা হয় কোথা থেকে? ব্যাপন হয় চারপাশের যে আবরণী টিস্যু আছে। তারপর দেখো তরুণাস্থির যে আবরণীটা, তরুণাস্থির যে মাতৃকা, এই সবগুলোই ভেদ্য, অর্থাৎ এগুলোর মধ্যে দিয়ে রক্ত এবং গ্যাস প্রবেশ করতে পারে, খাবার দাবার প্রবেশ করতে পারে। সেই জন্য কিন্তু এটার করে আলাদা করে কোনো রক্তনালীর দরকার হয় না। সো খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য। এই পার্থক্যটা কিন্তু এইখানে তাকায় দেখো, এই পার্থক্যটা কিন্তু এই পার্থক্যের মধ্যে দেওয়া নাই। আমি আমার স্টুডেন্টদেরকে যারা এখানে ক্লাস করছো, আমি সবাইকে বলবো 8 নাম্বার পয়েন্ট হিসেবে তুমি এটা এক্সট্রা পার্থক্য লিখে রাখবা। অনেক রক্তনালিকা থাকে, এখানে কোনোই রক্তনালিকা থাকে না। এখানে লিখবো রক্তনালিকা, এটা একটা এক্সট্রা পয়েন্ট, অনেক বেশি থাকে। আর এখানে কোনো রক্তনালিকা থাকে না, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা একটা এত দারুণ পয়েন্ট, এটা আসলে খুবই দারুণ। ঠিক আছে, ওকে ঠিক আছে। নিউ রিসার্চটা বলে না এখানে কিসের কমেন্ট হচ্ছে কে জানে। বেটা ফ্রিতে হাসতে পারছিস, আমাকে ধন্যবাদ দে। সাদিয়া ইসলাম মাহি, সাদিয়া ইসলাম মাহি মোটামুটি এখানে একজন হাস্য রসের জন্মদাত্রী হিসাবে আবির্ভূত হয়েছে আমাদের ফেসবুক লাইভ ক্লাসে আজকে। মাহি অনেক অনেক ধন্যবাদ, ফ্রিতে মানুষকেও হাসাচ্ছে। মাহি যেদিন থেকে টাকা চার্জ করবো আমাকে বলো, এর একটা ভাগ কিন্তু আমিও পাবো, কারণ তুমি আমার ক্লাসেই কিন্তু মানুষকে হাসাচ্ছ, আমি কিন্তু একটা কমিশন তোমার কাছ থেকে নিব। ওকে, তরুণাস্থির কি কি কাজ তুমি সেটা পড়ে ফেলবা। তরুণাস্থির কি কি কাজ, তবে তরুণাস্থির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি জানো? তরুণাস্থির আমাদের বডিতে তরুণাস্থির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই যে প্রেসার এবং টেনশন সহ্য করা। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পরীক্ষা কিন্তু এই লাইনটাই আসবে। আমাদের বডিতে মূলত প্রেসার এবং টেনশন বা টান, এই দুটো জিনিস সহ্য করা কার কাজ? এই দুটো জিনিস সহ্য করা মূলত খুবই গুরুত্বপূর্ণ কথা, তরুণাস্থির কাজ। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা যখন ভ্রূণীয় অবস্থায় ছিলাম মায়ের পেটে, তখন আমাদের সবগুলো অস্থি ছিল তরুণাস্থি। তার মানে ভ্রূণীয় অবস্থায় সকল কঙ্কালি হলো তরুণাস্থিরই তৈরি। আর কনভেক্টিভ জাতীয় মাছ, আমি জানি না তোমরা এই ক্লাসটা আমরা করেছিলে কিনা,
যে সকল মাছের ভেতরটা তরুণাস্থি দিয়ে তৈরি, এই দুটো মাছের অন্তকঙ্কা তরুণাস্থি দিয়ে গঠিত। একজন রোকন আমাকে প্রশ্ন করেছিল ক্লাসের শুরুতে যে তরুণাস্থি এবং স্পঞ্জি অস্থি কি একই কিনা। একদমই না, অস্থি এবং তরুণাস্থি দুইটা কখনোই এক না। মনে রাখবা যে কিছু ছোটবেলায় কিছু তরুণাস্থি, ছোটবেলায় আমাদের বডিতে সবকিছুই থাকে তরুণাস্থি একদম মায়ের পেটে, তারপর আস্তে আস্তে সেগুলো অস্থিতে রূপান্তরিত হয়। কিছু তরুণাস্থি পুরোপুরি অস্থিতে রূপান্তরিত হবে, কিছু তরুণাস্থি এই জীবনে কখনোই অস্থিতে রূপান্তরিত হবে না, তারা হলো পিওর তরুণাস্থি। এখন পিওর তরুণাস্থি কয় প্রকার আমি তোমাদেরকে সেইটা পড়াবো। পিওর তরুণাস্থি হলো 4 প্রকার। এখন যে টপিকটা পড়াবো আজকে, যারা তোমরা এখানে ক্লাস করছো, আমি বলে দিচ্ছি এই টপিকটা 200 স্টার ইম্পর্টেন্ট। এতদিন 100 স্টার দিয়ে পড়াইছি, এটাকে 200 স্টার দিলাম। শর্ট সিলেবাস হোক লং সিলেবাস হোক, এই টপিকটা পরীক্ষার আগে পড়ে পরীক্ষা হলে যাবা। আবারও বললাম, ঠিক আছে? তরুণাস্থি কয় প্রকার? পিওর তরুণাস্থি 4 প্রকার। একটা নাম হলো স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, একটা নাম হলো স্থিতিস্থাপক বা পিততন্তুময়। নামগুলো একটা দুইটা খেয়াল করে, দুইটা করে নাম। একটা হলো শ্বেততন্তুময় তরুণাস্থি বা হোয়াইট ফাইব্রাস, আর একটা হলো চুনময় বা ক্যালসিফাইড। তাকায় দেখো, একটা চুন দিয়ে তৈরি, একটা শ্বেততন্তু দিয়ে তৈরি, একটা পিততন্তু দিয়ে তৈরি। পিততন্তু বলতে একটা হলুদ বর্ণের, ঠিক আছে? আরেকটা হলো স্বচ্ছ, যার কোনো কালারই নাই। তাহলে তাকায় দেখো, একটা সাদা তন্তু, একটা চুন, একটা স্থিতিস্থাপক, আর একটা স্বচ্ছ। আগে নামগুলো ব্রেনের মধ্যে খেয়াল করাই দিলাম। এখন কোথায় কোনটা পাওয়া যায় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বচ্ছ তরুণাস্থি তাকায় দেখো কোথায় কোথায় পাওয়া যায়। আমাদের নাকের মধ্যে, শ্বাসনালীর মধ্যে, স্বরযন্ত্রের মধ্যে, সব জায়গায় পাওয়া যায়। ব্যাং ও হাঙরের ভ্রূণে পাওয়া যায়। ব্যাং ও হাঙরের ভ্রূণ এবং পরিণত দেহে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো ব্যাঙের কথাটা বা মানুষের শরীরে কোথায় কোথায় পাওয়া যায় তাকায় দেখো তো। আমাদের যে শ্বসনতন্ত্র একদম মাঝ বরাবর, আমার নাক, নাকের পরে কি শ্বাসনালী, শ্বাসনালীর উপরে কি স্বরযন্ত্র। তিনটা জিনিস একদম এক লাইনে না? তো এইটা মনে রাখবো আমরা এইভাবে। এই হলো নাক, এই হলো, এটা কি আঁকলাম, এই হলো আমাদের ষড়যন্ত্র, ষড়যন্ত্র না, এই হলো ট্রাকিয়া। তাহলে শ্বসন তন্ত্রের সাথে জড়িত সবকিছুতে কি থাকবে? স্বচ্ছ। তো আমি এটা এইভাবে মনে রাখি, স্বচ্ছ শ্বসনতন্ত্র, শ। তুমি যদি এই কথাটা মনে রাখো তাহলে কখনোই ভুলবা না। আমাদের নাক একটা শ্বসনতন্ত্রের অংশ, আমাদের স্বরযন্ত্র একটা শ্বসনতন্ত্রের অংশ, আমাদের শ্বাসনালী একটা শ্বসনতন্ত্রের অংশ। তাহলে এই কথাটুকু মনে রাখলেই তুমি মনে রাখতে পারবো যে স্বচ্ছগুলা কোথায় কোথায় থাকে। আশা করি পারা যাবে। এছাড়া ব্যাং আর হাঙর মনে রাখবা, ব্যাং এবং হাঙরেও কিন্তু এইটা থাকে। তো অনেকভাবে জিনিসগুলো মনে রাখা যায়। তারপরে তুমি মনে রাখবা ব্যাং, তারপরেও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে আমাদের শ্বসনতন্ত্রে কোনটা থাকে, তালব্য দন্তস্ব, স্বচ্ছ বা হায়ালিন, ঠিক আছে? ব্যাং এবং হাঙরের ভ্রূণ এবং পরিণত দেহে কিন্তু এগুলো পাওয়া যায়। সেটা আলাদা বিষয়, মানুষেরটা বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা মানুষেরটাই আসবে। ঠিক আছে, গোপাল ভাঁড়ের মন্ত্রীর মতো দেখতে, গোপাল ভাঁড়ের মন্ত্রীর মতো দেখতে, থ্যাংক ইউ। ওকে, এবার স্থিতিস্থাপক, এটা তো তোমরা সবাই বুঝো। যেমন আমাদের কান, তাকায় দেখো এরকম বাঁকায় ফেললাম, আবার আগের জায়গায় চলে গেল, তাই না? সো আমাদের তাহলে কান, বহিকর্ণ বা পিনা বা ইয়ার, ইউস্টেশিয়ান নালী, এপিগ্লটিস, এগুলো হলো স্থিতিস্থাপক। এগুলা একবার ভাঁজ করলে আবার আগের জায়গায় ফিরে যেতে পারে। ইংলিশে যদি আমি লিখি ইয়ার, এপিগ্লটিস এবং ইউস্টেশিয়ান, তুমি ইংলিশটাও লিখে রাখতে পারো মনে রাখার জন্য। ইউস্টেশিয়ান টিউব, তাকায় দেখো প্রত্যেকটা শুরু হয় ই দিয়ে, এবং এই তরুণাস্থির নাম কি? ইলাস্টিক বা স্থিতিস্থাপক। সো আমরা মনে রাখবো 3E বা 4E। তুমি মনে রাখবে 3টা ই, ইলাস্টিক, ইয়ার, এপিগ্লটিস, ইউস্টেশিয়ান। আচ্ছা ফাইন। একজন প্রশ্ন করেছে যে ভোকাল কর্ড কি এর মাঝে পড়ে? মোহাম্মদ হাসিন প্রশ্ন করেছে ভোকাল কর্ড এর মাঝে পড়ে কিনা। উত্তর হলো না। ভোকাল কর্ড কিন্তু পেশি, ভোকাল কর্ড কিন্তু তরুণাস্থি না, ভোকাল কর্ড কিন্তু পেশি। তোমরা যারা চেনো না ভোকাল কর্ড কি জিনিস,
ভোকাল কর্ড যেটা দিয়ে আমি কথা বলছি, সো ভোকাল কর্ড হলো পেশি, ভোকাল কর্ড এই জিনিসটা। সো তাহলে মনে রাখার উপায় কি? 3E। দেখো বইয়ের মধ্যে 3টে ই দেওয়া, ই ই ই। শ্বেততন্তুময় তরুণাস্থি কোথায় থাকে? মনে রাখতে হবে শুধুমাত্র আমাদের বডির একদম মাঝ বরাবর, দেহের দুইটা কশেরুকার মাঝামাঝি জায়গায়। আমাদের মেরুদণ্ড দেখতে কি সাদা বর্ণের না? হাড়গুলা কি সাদা? মনে রাখো মেরুদণ্ড যেহেতু সাদা, মেরুদণ্ডের হাড়গুলো যেহেতু সাদা সাদা, সো এর মধ্যে যে তরুণাস্থি থাকবে সেটাও সাদা। তাহলে শ্বেততন্তুময় দুইটা কশেরুকার মধ্যে। ঠিক আছে, এই কথা যাতে সবাই মনে রাখো। ফাইন। ত্রিপলি, ইয়েস। আর চুনময়টা কোথায় থাকে? চুনময়টা থাকে, চুনময় মানে ক্যালসিয়াম কার্বনেট। তোমরা আশা করি সবাই জানো। দেখি কে জানে বলো তো, আশিক বলো তো, ক্যালসিয়াম কার্বনেট বলতে বাংলায় এটাকে কি বলা হয়? ক্যালসিয়াম কার্বনেটকে বাংলায় কি বলা হয়? আশিক বলো তো। আচ্ছা রাজু বলো, আশিক পারবে না, ভয়। কি বলা হয় ক্যালসিয়াম কার্বনেটকে? কি বলা হয় বাংলায়? চুনাপাথর। সাবাস। তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথর, তো এই চুনাপাথর থেকে চুন শব্দটার উৎপত্তি, বা চুন থেকে চুনাপাথর শব্দের উৎপত্তি, যেটাই তুমি বলো। তো তাহলে যে সকল ম্যাট্রিক্সে যেটা প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকে, যে তরুণাস্থি, সেটাকে বলা চুনময়। এটা কোথায় পাওয়া যায়? বড় বড় হাড়ের মাথায়, হিউমেরাস এবং ফিমারের মাথায় এইটা পাওয়া যায়। তো যাই হোক, এটা পড়িয়ে দিলাম। অস্থি তরুণাস্থির পার্থক্য তাহলে দেখো, এখানে তাকায় দেখো, এটার কোষের গঠন কি? গোলাকার বা ডিম্বাকার। এটা কি মাকড়সার জালের মতো? এটার আবরণের নাম কি? পেরিকন্ড্রিয়াম। এটার আবরণের নাম কি? পেরিঅস্টিয়াম। হেপারশিয়ান তন্ত্র থাকে না তরুণাস্থিতে, এটাতে থাকে, তাই তো। কাজ কি? কাজ করে ফেলবা, বাকিগুলোও চাইলেই তুমি পড়ে ফেলতে পারবা, না পড়ার কোনো কারণ নেই। তো এর সাথে সাথে 200 স্টার টপিকটাই পড়াই দিলাম। পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, মানে ভয়ঙ্কর, প্রচন্ড 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রচন্ড গুরুত্বপূর্ণ। ওকে, সো আমি তোমাদের একটা সুন্দর টপিক পড়িয়ে দিলাম। আশা করি তোমরা সবাই বেঁচে আছো এবং তোমরা ক্লাসটা এনজয় করছো। চুনাপাথর। কালকে কিন্তু তাহলে আজকে অস্থি তোমার সম্পর্কে তোমাকে জানিয়ে দিলাম, পেশি সম্পর্কে তোমাকে জানিয়ে দিলাম। এইবার তোমাকে আমি আরো একটা মাঝখানে একটা টপিক বাকি আছে, সেই টপিকটার নাম হলো লিভার। তোমাদেরকে আমি এখন লিভার সম্পর্কে জানিয়ে দেব। এটা সম্পর্কে আমার পড়াইতে সময় লাগবে মাত্র 5 মিনিট। লিভার কাকে বলে? তোমরা যারা ছোটবেলায় মিনা রাজু দেখেছো, আশা করি সবার মনে আছে মিনা রাজুর একটা কিন্তু খুব সুন্দর গল্প ছিল। তোমাদের মিনা রাজু কে কে দেখেছো? ফেসবুকে যারা ক্লাস করছো একটু কমেন্ট করো তো যে মিনা রাজু কে কে দেখেছিলা, এবং এই পর্বটা দেখেছো কিনা যে মিনার একটা খুব আদর্শ শিক্ষিকা ছিলেন, যিনি খুবই আদর্শ, যাকে দেখলি আদর্শ, যার চেহারা থেকে, যার কথাবার্তা থেকে আদর্শ সবসময় চুয়ে চুয়ে পড়তো। তো মিনার এইরকম একটা আদর্শ শিক্ষক ছিলেন। মিনা যেমন আদর্শিক বাচ্চা, যেমন দৈত্য যখন ওকে বললো যে মিনা তুমি 3টা ইচ্ছা করো, তুমি কি চাও? আমি বলে কত কি চাইতাম। মিনা চাইলো পায়খানা। মানে কি অদ্ভুত চাওয়া, মানে চাহিদাটা কি মিনার, মানে চাহিদাটা কি? যাই হোক, তো মিনার শরীর থেকে যেমন আদর্শ গড়িয়ে গড়িয়ে পড়তো, মিনার ওই শিক্ষকটা চেহারা থেকেও, কথাবার্তা থেকেও কিন্তু এভাবে আদর্শ গড়ায় গড়ায় পড়তো। তো একবার তোমাদের মনে আছে কিনা, ওই শিক্ষকটা একবার ছুটিতে যায়। ছুটিতে যাওয়ার ফলে ওই শিক্ষকের বদলে আরেকটা শিক্ষক আসে ক্লাস নিতে, যে শিক্ষকটা ছিল একটু দুষ্ট প্রকৃতির, কাউকে কোনো কিছু পড়াইতে চাইতো না, কাউকে কোনো কিছু বুঝাইতে চাইতো না। ওই শিক্ষকটা একটু মোটু প্রকৃতির ছিল। তো ওই শিক্ষকটা একবার ক্লাসে লিভার সম্পর্কে মিনাকে শুধু দাগায় দেয়। বিভিন্ন কোচিং সেন্টার যেমন শুধু দাগিয়ে দেয় কিন্তু কখনো বুঝিয়ে দেয় না, ওই শিক্ষকটা শুধুমাত্র এরকম শুধু দাগিয়ে দিয়েছিল কিন্তু কোনো কিছু বুঝিয়ে দেয়নি। তো মিনা বুঝতে চেয়েছিল কিন্তু মিনাকে কোনো কিছু বোঝানো হয়নি। তো মিনা খুব কষ্ট পায়, কিন্তু পরবর্তীতে ওই শিক্ষকটা এক সময় আলমারির নিচে চাপা পড়ে। তখন মিনা লিভারের ব্যবহার করে ওই শিক্ষককে আলমারি থেকে বের করে। তখন এই মোটু শিক্ষকটা মিনার উপরে খুবই খুশি হয় এবং সে বাকি জীবনের জন্য বদলে যায়। সে তখন বাচ্চা কাচ্চাকে খুব সুন্দর করে বুঝিয়ে পড়াইতে শুরু করে। তো যাই হোক, তোমাদের এই গল্পটা দেখেছো কিনা আমি জানি না। ঠিক আছে, আচ্ছা, একজন কমেন্ট করেছে শিক্ষিকা। ওরে বাবু, এখন শিক্ষক, এই শিক্ষিকা, এই শব্দগুলো বাইরে হয়ে যাচ্ছে। এখন সবাইকে স্যার বলা হয়, সবাইকে শিক্ষক বলা হয়, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, অনেকে কমেন্ট করছে যে তারা এই পর্বটা দেখেছে। ঠিক আছে, মেহনাজ আফরিন এই পর্বটা দেখেছে, খুবই ভালো। সো এই ধরনের লিভার জিনিসটা আমরা ব্যবহার করি অল্প শ্রম দিয়ে বেশি কাজ আদায় করার জন্য। তো আমরা এখন সেই লিভার নিয়ে পড়ালেখা করবো। লিভারের মেইন উদ্দেশ্যটা কি? অল্প বল
কিন্তু কাজ বেশি, ঠিক আছে? সো দেখো এখানে রড এবং লিভার, আমাদের বডিতে কিন্তু এই লিভার বিভিন্ন জায়গায় ঘটে, রডস এবং লিভার এই কার্যক্রমটা বিভিন্ন জায়গায় ঘটে। উপরে এই লিভার কিভাবে কাজ করে, কেন কাজ করে, তুমি এগুলো সুন্দর করে রিডিং পড়বা, এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? তুমি এগুলো থেকে তুমি সুন্দর করে রিডিং পড়বা, রিডিং পড়লেই হবে। আচ্ছা দেখো, ওকে, সো এটা তুমি সুন্দর করে রিডিং পড়ে নিবা। লিভারের মূল কাজটা কি, লিভারের বেসিক যেটা মেকানিজম, লিভারের একদম বেসিক মেকানিজম, আমি যদি তোমাদেরকে জাস্ট একটা লিভারের বেসিক ছবি দেখাই তোমার জন্য বোঝা খুবই সহজ হবে। লিভারের যেটা একদম বেসিক মেকানিজম এই হলো, খুব সুন্দর, খুবই সুন্দর একটা ছবি, ফ্যান্টাস্টিক একটা ছবি, আমি একদম তোমাদেরকে দেখাবো, অসাধারণ একটা ছবি। তো ছবিতে আশা করি দেখতে পাচ্ছ সবাই, এখন আশা করি দেখা যাচ্ছে, যদি একটু ছোট কিন্তু মনে হয় তারপরে দেখা যাচ্ছে। এখানে দেখো, এখানে যে মাঝখানে যে নীল অংশটা, মাঝখানে সেই নীল অংশটাকে বলা হয় ফালক্রাম। আই লাভ দ্যাট সং, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, ওই গানটা খুব পছন্দ করে, বেশ ভালো ভালো কমেন্ট হচ্ছে ফেসবুকে, যেহেতু আজকে বেশিরভাগ মাঝখানের যে অংশটা, এই অংশটাকে বলে ফালক্রাম। আমরা যে জায়গায় চাপ দিই সেই অংশটাকে বলে ইফোর্ট, আর যে জায়গায় ভার তোলা হয় সেটাকে বলে প্রচেষ্টা বা লোড, আর এটাকে বলা হয়, বাকি এইটুকুকে বলা হয় বাহু। সেই জিনিসটা আমরা চাইলেই কিন্তু আঁকতে পারি, ব্যাপারটা আহামরি কিছুই না। তার লিভারের কয়টা অংশ, একটা লিভারের চারটা অংশ, একটা লিভারে কয়টা অংশ, একটা লিভারে চারটা অংশ। এই হলো বাহু, এই হলো ফালক্রাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটাকে বলে পিভট, ইংলিশে কিন্তু ফালক্রাম, পরীক্ষা কিন্তু এটাই আসবে, ফালক্রাম শব্দটাই আসবে। এই জায়গায় যে আমরা চাপটা দেই সেটাকে বলে প্রচেষ্টা, প্রচেষ্টা বা বল বা ইফোর্ট। আর এইখানে যে ভারটা তোলা হয় এটাকে বলে ভার বা লোড। তাহলে একটা লিভারের কয়টা অংশ, দেখো চারটা কালার দেখা হলো, এক হলো পিভট, দুই হলো প্রচেষ্টা, তিন হলো ভার, আর চার এইটা, এটাকে বলে বাহু। তাহলে একটা লিভারের কয়টা অংশ, একটা লিভারের চারটা অংশ। আমরা এই জায়গায় চাপ দিব, চাপ দিলে এই পাশ থেকে এটা উপরের দিকে উঠে যাবে, এটা তো আমরা সবাই জানি। তুমি জীবনে লিভার না বুঝেও হয়তো বা বহুবার ব্যবহার করেছো। তাহলে একটা লিভারের চারটা অংশ, নামগুলা পড়ে দিলাম। এখন আমাদের হাড়গুলা কিন্তু, আমাদের পেশিগুলা কিন্তু লিভার ব্যবহার করার মাধ্যমেই আমাদের নড়াচড়ায় সাহায্য করে, ঠিক আছে? ওকে, দেখো কিভাবে আমাদের যে প্রচেষ্টা যেটা দেওয়া হয় সেটা হলো আমরা যে পেশির মাধ্যমে যে বলটা সরবরাহ করি। মনে করো এই যে আমি আঙ্গুলে নড়াইলাম, আমি যে বলটা দিলাম সেটাই হলো প্রচেষ্টা। তাহলে বাহু হিসেবে কোনটা ব্যবহৃত হয়, দেখো হাড়গুলা বাহু হিসেবে, পরীক্ষায় প্রশ্ন আসবে বাহু কোনগুলা, হাড়গুলা হলো বাহু, বলটা হলো প্রচেষ্টা, ভার কোনটা, আমরা যে ওজনটা উঠাবো সেটা হলো, যেমন আমি এখানে কলমটা তুলে আছি, তো এই যে কলমটা তুলেছি এটাই হলো আমার ভার। তাহলে পিভট কোনটা, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আমাদের যে জয়েন্ট অস্থি সন্ধি, এই অস্থি সন্ধিগুলো হলো পিভট, খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে অস্থি সন্ধি, এই অস্থি সন্ধিগুলো হলো আমাদের পিভট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষা যদি আমি প্রশ্ন করি যে আমাদের পিভট কোনটা, পারবা? আমাদের জয়েন্ট গুলো হলো আমাদের পিভট, ঠিক আছে? ওকে, সো লিভার কয় ধরনের হয়, লিভার হয় তিন ধরনের, একগুলোকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার, একগুলোকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর লিভার, একগুলোকে বলা হয় তৃতীয় শ্রেণীর লিভার, ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার এবং থার্ড ক্লাস লিভার। এখন কেন এই ধরনের নামকরণ করা হলো, এর অর্থ এই না যে ফার্স্ট ক্লাস খুবই ভালো, সেকেন্ড ক্লাস খুবই খারাপ, থার্ড ক্লাস তো একদম জঘন্য, এমন কিন্তু না যে একটা থার্ড ক্লাস, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হলো শ্রেণী বিভাগ করার জন্য আমরা এই কাজটা করি। এক একটা লিভারের এক এক উপযোগিতা, সেটা আগে একটু খেয়াল করাই দিই। দেখো ফার্স্ট ক্লাস, অল্প বল বেশি ফল, এটা হলো এইটা মোটো। তাহলে ফার্স্ট ক্লাস লিভারের মোটো কি, অল্প বল বেশি ফল। সেকেন্ড ক্লাস লিভারের মোটো কি, সামান্য প্রচেষ্টায় উপরে ওঠানো। তাহলে সেকেন্ড ক্লাসরা কি চেষ্টা করে, তারা এই লোকজনগুলা কিন্তু সেকেন্ড ক্লাস, যারা ফার্স্ট ক্লাস লোকজন তারা চেষ্টা করে যে জীবন সবকিছু ফার্স্ট ক্লাস ভাবে করতে।
কিন্তু সেকেন্ড ক্লাস তারা চেষ্টা করে অল্প পরিশ্রম করে উপরে তরতলায় উঠে যাইতে, শর্টকাট খোঁজার চেষ্টা করে। সেকেন্ড ক্লাস লোকটাই শর্টকাট খোঁজার চেষ্টা করলো, তাহলে সামান্য চেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা। থার্ড ক্লাস দেখো, থার্ড ক্লাস সাই করে চলাচল করে, দ্রুত গতির সঞ্চালন। সো এই পরীক্ষার জন্য এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। কোন লিভারের কি কাজ আশা করি সবার মনে থাকবে। এখন কিভাবে বুঝবো যে কোনটা কোন লিভার, আমি তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট সূত্র শিখাই দিচ্ছি, বাকি জীবন এটা দিয়ে ইজিলি মনে রাখা যাবে। তাকাই দেখো, আমরা যে ছবিটা একটু আগে তোমাকে দেখাইলাম, এই লিভারটার পিভট মাঝখানে, তাই না? প্রচেষ্টা এক পাশে, ভার এক পাশে, পিভট মাঝখানে। যেই সকল লিভারের পিভট মাঝখানে থাকে তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার। যেই সকল লিভারের পিভট মাঝখানে থাকে তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার। যেই সকল লিভারের ভার মাঝখানে থাকে তাদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর লিভার। যে সকল লিভারের প্রচেষ্টা মাঝখানে থাকে তাদেরকে বলা হয় তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে তুমি একটা লাইন লিখে রাখো বইয়ের মধ্যে, পি ভা প্রো, এই লাইনটা তুমি লিখে রাখো, পি ভা প্রো। তাহলেই তুমি মনে রাখতে পারবা কাকে বলে প্রথম শ্রেণী, কাকে বলে দ্বিতীয় শ্রেণী, কাকে বলে তৃতীয় শ্রেণী। পিভটের প্রথম শ্রেণীর লিভারের পিভট মাঝখানে, দ্বিতীয় শ্রেণীর লিভারের ভার মাঝখানে, তৃতীয় শ্রেণীর লিভারের প্রচেষ্টা মাঝখানে। তো এখানে দেখো বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, পিভট, ভার, প্রচেষ্টা। তৃতীয় শ্রেণীর লিভারের প্রচেষ্টা মাঝখানে, দ্বিতীয় শ্রেণীর লিভারের ভার মাঝখানে, প্রথম শ্রেণীর লিভারের পিভট। তাহলে কি লিখে রাখবা? পি ভা প্রো। তাহলে সংজ্ঞা যদি কেউ তোমাকে এখন থেকে ধরে, যেই লিভারের পিভট মাঝখানে থাকে তাকে বলে প্রথম শ্রেণীর লিভার, যে লিভারের ভার মাঝখানে থাকে তাকে বলে দ্বিতীয় শ্রেণীর লিভার, যে লিভারের প্রচেষ্টা মাঝখানে থাকে তাকে বলে তৃতীয় শ্রেণীর লিভার। আশা করি যারা এখানে ক্লাস করলা প্রত্যেকে বুঝে ফেললা। লিভার সম্পর্কে সব মিলে তিনটা জিনিস আমাদেরকে পড়তে হবে। এক হলো সংজ্ঞা, দুই হলো এটার কাজ কি, অল্প বল বেশি ফল বা দ্রুত গতি বা উপরে তোলা এই ধরনের কাজ, আর তিন হলো উদাহরণ। আবার উদাহরণের জন্য দুই ধরনের উদাহরণ করতে হবে, এক হলো বাস্তব জীবনের উদাহরণ, আর একটা হলো আমাদের শরীরে এই লিভারটা কোথায় পাওয়া যায়। যেমন প্রথম শ্রেণীর লিভার, বাস্তব জীবন উদাহরণ কি? ছবি দিকে তাকায় দেখো, কাঁচি। সো কাঁচি একটা প্রথম শ্রেণীর লিভার, ছবি দেখে মনে রাখতে হবে, কাঁচি একটা প্রথম শ্রেণীর লিভার। কাঁচি দিয়ে আমরা কি কাটি? মাথার চুল কাটি, তাই না? নাপিতের কাছে গেলে সে তোমার মাথার চুল কেটে দেয়। তাহলে এই যে প্রথম শ্রেণীর লিভার কোথায় থাকে? আমাদের মাথায়। মাথার কোন জায়গায় থাকে? দেখো এখানে সুন্দর করে লেখা আছে, আমাদের মাথার খুলি এবং প্রথম কশেরুকার মধ্যে। তাহলে প্রথম শ্রেণীর লিভার কোথায় পাওয়া যায়? মাথার খুলি এবং কশেরুকার মধ্যে। আর কোথায় পাওয়া যায়? কাঁচির মধ্যে। একসাথে কিভাবে মনে রাখবা? কাঁচি দিয়ে মাথার চুল কাটা হয়। তাহলে কোথায় কোথায় পাওয়া যায়? মাথার খুলি এবং প্রথম কশেরুকার মধ্যে। আশা করি সবার মনে থাকবে। এবং এই শ্রেণীর লিভার কিন্তু মানুষের শরীরে খুব বেশি পাওয়া যায় না। তাহলে প্রথম শ্রেণীর লিভার মানুষের শরীরে কি? দুর্লভ। এইবার দ্বিতীয় শ্রেণীর লিভার, উদাহরণটার দিকে তাকায় দেখো, ঠেলা গাড়ি। দ্বিতীয় শ্রেণীর লিভার উদাহরণ ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি ঠেলার সময় তোমাকে কিন্তু পা দিয়ে প্রচুর কষ্ট করতে হয়, তাই না? পা দিয়ে ঠেলে ঠেলে তুমি গাড়িটা আগে নিয়ে যাও। সো তার মানে দ্বিতীয় শ্রেণীর লিভার থাকবে ঠেলা গাড়িতে এবং কোথায়? পায়ে। তাকায় দেখো, আমরা যখন পায়ের আঙ্গুলের ডগার উপরে দাঁড়াই তখন দ্বিতীয় শ্রেণীর লিভারে তৈরি হয়। দেখো আমরা সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলতে চাই। খেয়াল করো, তুমি একটা আলমারিতে কোনো কিছু উপরে তুলবা, তুমি একটু খেয়াল করবা যে আমরা কেউ যখন বাস্কেটবল খেলে দেখবা, সে যখন বলটা থ্রো করে সে একটু পাটা উঁচু করে, তাহলে সে বেশি পরিমাণ শক্তি বডি থেকে পায়। তো পা উঁচু করলে একটু বেশি শক্তি পাওয়া যায়। আমরা যখন পায়ের এখানে তাকায় দেখো, আমরা যখন এখানে এটাই বলেছি, আমরা যখন পায়ের আঙ্গুলের ডগার উপরে দাঁড়াই তখন দ্বিতীয় শ্রেণীর লিভার তৈরি হয়। তাহলে কোথায় বলতে দ্বিতীয় শ্রেণীর লিভার? ঠেলা গাড়ি এবং পায়ের আঙ্গুলের ডগা। ঠিক আছে, এবার তৃতীয় শ্রেণীর লিভার। তাকায় দেখো, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, মানব দেহে এই তৃতীয় শ্রেণীর লিভারের সংখ্যাই আসলে বেশি। এবং কোথায় পাওয়া যায়? এখানে দেখো, নেইল কাটার, আমরা যেটাকে বলি নেইল কাটার, এক এক জায়গায় এক এক জিনিস বলা হয়েছে। এই জায়গায় যে শব্দটা ব্যবহার করা হয়েছে নখ কাটার যন্ত্র, তাই না? তো দেখো নখ কাটার যন্ত্র এখানে বলা হচ্ছে নেইল ফ্লিপার। তো নেইল ফ্লিপারে পাওয়া যায়। মানুষের শরীরে কোথায় পাওয়া যায়? আমরা কোথাকার নখ কাটি? হাতের নখ কাটি, তাহলে এটা হাতের মধ্যে পাওয়া যাবে। হাতের কোন জায়গায়? আমাদের কনুইয়ের মধ্যে। তাকায় দেখো, এটা আমাদের কনুইয়ে পাওয়া যায়। তাহলে এর সাথে সাথে তিনটা জিনিস মনে রাখার উপায় তোমাদেরকে বলে দিলাম। বলে কম ফলে ভালো, কাকলি ফার্স্ট ক্লাস লিভার। তো খুব ভালো একটা সূত্র দিয়ে গেল জারির জুবাইর, বলে কম ফলে ভালো। একটা সূত্র বলা মুখস্থ রাখার দরকার নেই। তো তাহলে আশা করি সব উদাহরণগুলো মনে থাকবে। ফার্স্ট ক্লাস লিভার, কাঁচিতে পাওয়া যায়, কাঁচি দিয়ে মাথা চুল কাটা হয়। সেকেন্ড ক্লাস লিভার, একদম নিচে চলে যাও, ঠেলা গাড়ি খেলার জন্য পায়ের পাতার উপর দাঁড়াতে হয়।
থার্ড ক্লাস লিভার নেইল ক্লিপার বা নেইল কাটারে পাওয়া যায়। কোথাকার নখ কাটে? হাত দিয়ে তাহলে কোনোই নখ কাটা হয়। এর সাথে সাথে সবাইকে পড়াই দিলাম। আশা করি আমার প্রত্যেকটা ছোট ভাই আপু যে জিনিসটা পড়ালাম ইনশাআল্লাহ তোমরা এটা উত্তর করতে পারবা, আশা করি পারা যাবে। ওকে, সো বহু কিছু পড়াইলাম, একদম পড়াই তোমাদেরকে মোটামুটি বহু উপরে লেভেলে নিয়ে চলে গেলাম। ওকে, এই অংশগুলো আজকে পড়াই শেষ করে দিই। খুচরা টপিক গুলো এগুলো হলো খুচরা টপিক। এই টপিক গুলা একদম বড় কোনো টপিক না, এগুলো কিন্তু খুচরা টপিক গুলো সম্বোধন করি। খুচরা টপিকটা পড়াই দিচ্ছি, খুচরা যে টপিক গুলো আছে। ওকে ঠিক আছে, যারা ফেসবুকে ক্লাস করছো, যা পড়াইলাম তোমাদের কি বুঝে আসছে? একটু রিপ্লাই দিলে তো বুঝতে পারতাম, অন্য সময় হলে তো জুমে তোমাদের কথা শুনতে পারতাম। যারা 146 জনের মধ্যে ক্লাস করছো একটু রিপ্লাই দাও দেখি বুঝতে পারলে কিনা। ওকে, যারা কারো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন নিচ্ছি আমি। হ্যাঁ, রায়হান নেশা অন্নি বলো ইউটিউবে। ওকে, সো এইখানে আমি এখন তোমাদেরকে হাড় ভাঙা পড়াবো, তোমাদেরকে মোটামুটি ডাক্তার বানিয়ে দিব আমি, কারণ আমি এখন তোমাদেরকে, আমরা হাড় ভাঙিয়ে মূলত ডাক্তারের কাছে যাই, এখন তোমাদেরকে আমি ডাক্তার বানিয়ে দিব। দেখো, অস্থিভঙ্গ বা হাড় ভাঙা বা প্রাথমিক চিকিৎসা, এটা কিন্তু সবারই জানা উচিত, ডাক্তার হও আর না হও। সো হাড় ভাঙা কয় ধরনের হতে পারে? হাড় ভাঙা 3 ধরনের হতে পারে, সাধারণ, জটিল এবং যৌগিক। তার আগে একটা জিনিস বলে দিই, হাড় অনেক কারণে ভাঙতে পারে। তুমি অ্যাক্সিডেন্ট করে ভাঙতে পারো, যার অনেকে আছে মোটরসাইকেল চালায় সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন জুমে জয়েন করে যাচ্ছে, কারণ জুমে এখন 9টা সিট খালি আছে, 9 জন চাইলে জুমে জয়েন করে ক্লাস করতে পারবা। ওকে ঠিক আছে, এখন এই যে হাড় অনেক কারণে ভাঙতে পারে, তুমি মোটরসাইকেল চালিয়ে অ্যাক্সিডেন্ট করে হাড় ভাঙতে পারো, আবার তোমার যদি বিভিন্ন রোগ হয়, যেমন হাড়ে যদি ক্যান্সার হয়, আবার যদি অস্টিওপোরোসিস হয়। অস্টিওপোরোসিস মানে কি? পোর মানে ছিদ্র, হাড়টা ছিদ্র ছিদ্র হয়ে গেল। যদি এরকম অস্টিওপোরোসিস হয় তাহলে কিন্তু তোমার হাড় ভেঙে যেতে পারে। একটাকে বলা হয় ভেঙে পড়া, আর একটাকে বলা হলো পড়ে ভাঙা। যখন মানুষের বয়স কমে যায়, যখন মানুষের বয়স কম থাকে, তখন মানুষ হাড় পড়ে ভেঙে যায়। অর্থাৎ তুমি মনে করো খারাপ বেকায়দা ভাবে পড়ে গেলা, মোটরসাইকেল থেকে পড়ে গেলা বা ছাদ থেকে পড়ে গেলা, তখন তোমার হাড় পড়ে ভেঙে যাবে। কিন্তু যখন বয়স হয়ে যায়, বুড়ো মানুষদের হাড়, তাদের হাড়গুলো পড়ে তো ভাঙেই, সাথে হাড়গুলো ভেঙেও পড়ে। সো এটা আমরা ডাক্তাররা ব্যবহার করি, ভেঙে পড়ছে নাকি পড়ে ভাঙছে। সো পড়ে ভাঙলে বুঝতে হবে যে হাড়টা মোটামুটি ঠিক আছে, আর যদি ভেঙে পড়ে তাহলে বুঝতে হবে যে হাড়টাই দুর্বল হয়ে গেছে। যেমন প্রাচীন কালের দালানগুলা, প্রাচীন যেগুলো রাজপ্রাসাদ, সেগুলো কিন্তু এখন আর, সেগুলো কিন্তু ভেঙে পড়তেছে, কারণ সেগুলোর ইটগুলো কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। সিমেন্ট গুলো কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। তো সেইটাকে বলা হচ্ছে ভেঙে পড়া। আর এটাকে বলা, আর তুমি যদি ওটার উপরে যদি তুমি একটা বোমা ফেলো, তাহলে সেটা বোমা পড়ে সেটা ভেঙে যাবে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা কথা। তো হাড় অনেক কারণে ভাঙতে পারে। এইগুলা কি কি অসুখে হাড় ভাঙতে পারে সেটা আমি তোমাদের পড়িয়ে দিলাম। হাড় কিভাবে ভাঙে? সাধারণ হাড় ভাঙা ছবিতে আমি তোমাদেরকে দেখাই দিই, তাহলে আর তো আমার প্যারা খাইতে হবে না। দেখো ছবির দিকে তাকাই দেখো, সাধারণ হাড় ভাঙা, হাড়টা ভিতরে ভেঙে গেছে, কিন্তু বাইরে থেকে কিন্তু কোনো বাইরের চামড়াটা আমরা কোনো কিছু বাইরের চামড়াটা আমরা উন্মুক্ত হয়নি, অর্থাৎ চামড়া কেটে যায়নি, শুধু হাড়টা ভিতরে ভেঙে গেছে, ফুলে উঠছে, সেটা ঠিক আছে, কিন্তু বাইরে থেকে রক্ত বের হয়নি বাইরে। এটাকে বলা হয় সাধারণ হাড় ভাঙা। আর যদি হাড়টা ভেঙে বের হয়ে চলে আসে, বাইরেও একদম বাইরে থেকে দেখা যাচ্ছে যে ভেঙে গেছে, বাইরে থেকে কতটা দেখা যায়, সেটাকে বলা হয় যৌগিক হাড় ভাঙা। আর ভিতরে ভেঙে গুড়া গুড়া হয়ে গেল, একদম গুড়া গুড়া হয়ে গেল, এই গুড়া গুড়া হয়ে যাওয়াকে বলা হয় জটিল হাড় ভাঙা। একদম সহজ কথা। তাহলে যৌগিক হাড় ভাঙাটা যেহেতু বাইরে থেকে বের হয়ে যায়, এটাকে বলা হয় উন্মুক্ত হাড় ভাঙা। আর যেহেতু সাধারণ হাড় ভাঙাটা বাইরে থেকে দেখা যায় না, সেটাকে বলা হয় বদ্ধ হাড় ভাঙা। আশা করি পারা যাবে। যে কোনো হাড় যদি ভাঙে, এটা এখন যেগুলো পড়াবো এগুলো মেডিকেলের জন্য আসুক না আসুক, এইচএসসি পরীক্ষায় আসুক না আসুক, খুবই গুরুত্বপূর্ণ। তোমার প্রত্যেকের জীবনে কারো না কারো হাড় কখনো কখনো ভাঙবে। দোয়া করি তোমাদের কারোই না ভাঙুক, কিন্তু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কারো না কারো হাড় ভাঙতে পারে। আমি এখন যেগুলো বলবো কথাগুলো মন দিয়ে শোনো, এগুলো যদি মিলাই দেখো তাহলে ধরতে পারবো যে ওর হাড়টা কি ভাঙছে নাকি ভাঙবে। হাড় ভাঙার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ কি? হাড় ভাঙার খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সঙ্গে সঙ্গে ফুলে যাবে, খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে যদি কারো পড়ে যাওয়ার পর সাথে সাথে ফুলে যায়, ধরে নিবা যে ওর হাড়টা ভাঙছে। খুব কম ক্ষেত্রেই এটা ব্যত্যয় পাওয়া যায়, তবে ফুলে যাওয়া মানে যে ভেঙে যাওয়া তা না, তারপরে ভেঙে গেলে অবশ্যই ফুলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেক সময় এমনও হতে পারে যে ফুলে গেছে কিন্তু ভেঙে যায়নি।
কিন্তু ভেঙে গেছে ফুলে যায়নি এইটা কখনো হবে না, এইটা মনে রাখো। 2 নাম্বার কথা, সেখানে প্রচন্ড ব্যথা হবে, নড়াইতে গেলে কি হবে, সেটা প্রচন্ড ব্যথা, খুব ব্যথা হবে। আর হতে পারে সে জায়গায় রক্ত জমে গেল, ঠিক আছে, হতে পারে ওই হাতটা সে আর নড়াতে পারছে না, এই ধরনের কথা। 2টা কথা খুব খেয়াল করবা, একটা হলো প্রচন্ড ব্যথা, আর একটা হলো ফুলে যাওয়া। পরীক্ষায় প্রশ্ন আসবে না, বাট তোমাকে আমি জানিয়ে দিলাম। ওকে, সো প্রাথমিক চিকিৎসা কি আমি তোমাদের প্রত্যেককে আজকে বলবো। ক্লাসটা শেষ করে এখানে 11টা পয়েন্ট দেওয়া আছে, এই 11টা পয়েন্ট সুন্দর করে তুমি পড়ে নিবা, এগুলো মেডিকেলে একটাও আসবে না, ঠিক আছে। তুমি খুব সুন্দর করে এগুলো রিডিং করে নিবা, কারণ এটা তুমি কেন, এটা ক্লাস 5 এর বাচ্চা পড়লে সেও বুঝতে পারবে, ঠিক আছে। তবে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা বলি যদি কোথাও হাড় ভেঙে যায় আমরা চাই সেই জায়গাটা না নড়াইতে, কারণ হাড়টা মনে করো এখন ভেঙে এরকম অবস্থায় আছে, যদি তুমি নড়ানড়ি করো ডিসপ্লেস হয়ে যাবে, আমরা চাইবো ডিসপ্লেস হোক। সেই জন্য ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত দেখো এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, একটা কাঠের খণ্ড বা বাঁশের চুটি বেঁধে দিতে হবে, তবে এত জোরে বাঁধা যাবে না যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, বুঝতে পেরেছো? সো দেখো তুমি এটা পরে দেখতে পারো, এরপর দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাবে, চিকিৎসক কি করবে, প্লাস্টার লাগিয়ে দিবে। সাধারণ অস্থিভঙ্গ কতদিনের মধ্যে সেরে যায়? 2 মাস। তাহলে এটা কয়দিনের মধ্যে সেরে যাবে? 2 মাস। তুমিও কিন্তু বলতে পারবা যে তুমি 2 মাসের মধ্যে ভালো হয়ে যাবে, ঠিক আছে, খুবই ভালো, তাহলে 2 মাসের মধ্যে ভালো হয়ে গেল। যৌগিক হাড় ভাঙার দিকে তাকাই দেখো, এইখানে কিন্তু এই ধরনের ফার্স্ট এড কোনো কিছু দিতেই বলবে না, তাকাই দেখো। সাধারণ তাহলে ফার্স্ট এড দিবা কোন হাড় ভাঙাতে? শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা আছে কোন হাড় ভাঙার? সাধারণ হাড় ভাঙার। যৌগিক হাড় ভাঙার কিন্তু কোন ধরনের দেখো প্রাথমিক চিকিৎসা নাই, দেখতে পাচ্ছ? প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে কিন্তু সেটা ক্ষণকালীন, সেটা আসলে কোনো কার্যকরী হবে না। এখানে অস্ত্রোপচার ছাড়া বিকল্প চিকিৎসা নেই। তাহলে এতে কি লাগবে? অপারেশন লাগবে। এটা যৌগিক হাড় ভাঙাতে কি ঘটে? অপারেশন লাগবে। এই জিনিস অপারেশন ছাড়া ঠিক করা যায় না। এখন যৌগিক হাড় ভাঙাকে 3 ভাগে ভাগ করা যায়, 3টা ভাগ রিডিং করবা, পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ না, রিডিং করতে বললাম। জটিলটা কি? জটিলটা হলো গুড়া গুড়া হয়ে যাওয়া, গুঁড়ো গুঁড়ো, একটা কি যেন গান আছে না, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, তারপর আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, ওই যে ভেঙে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া, এই গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হলো জটিল হাড় ভাঙা। আয়ুব বাচ্চুর গান, আয়ুব বাচ্চু জীবনে এরকম কমপ্লেক্স ফ্র্যাকচার বা জটিল হাড় ভাঙার শিকার হয়েছিল, ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো গুঁড়ো গুঁড়ো শব্দের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন খুব গুরুত্বপূর্ণ কথা যে কোনো হাড় ভাঙলে 1 নাম্বার কাজ কি হওয়া উচিত, কোন পরীক্ষাটা করা উচিত? এক্স-রে। এটা হলো একদম কমন, তোমাদেরকে জানিয়ে দিই, কোথাও যদি হাড় ভাঙে ডাক্তার দেখাও আর না দেখাও অবশ্যই গিয়ে একটা এক্স-রে করাবা, দ্যাট উইল নিড থিং। এখান থেকে পরীক্ষায় কোনো প্রশ্নই আসবে না। তবে মনে রাখবে যে অপারেশন করার আগে কি করা হয়? এক্স-রে করা হয়, দ্যাটস ইট। এই তো, ঠিক আছে। এখানেও তাকায় দেখো, জটিল হাড় ভাঙার প্রাথমিক চিকিৎসা বলতে কিছুই নেই, উপায় নেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার, ভাঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, প্রাথমিক চিকিৎসা দ্রুত ডাক্তারের কাছে নেওয়াটাই হলো একমাত্র চিকিৎসা। ডান, তাহলে হাড় ভাঙা পড়াই দিলাম। প্রাথমিক চিকিৎসা মূলত আছে কোনটা? সাধারণ বা বদ্ধ হাড় ভাঙা। আশা করি সবাই মনে রাখবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি পড়াই দিলাম। এইবার দেখো সন্ধির আঘাত, জয়েন্টে আঘাত পাইলে, জয়েন্ট হাঁটুতে অনেক আঘাত পায়। কয়েকদিন আগে আমার একটা বন্ধু ছোট ভাই ঈদের দিন মোটরসাইকেল চালাতে গিয়ে, বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে ওর হাঁটুর 12টা বাজে গেছে। এখন 4-5 লাখ টাকা লাগবে অপারেশন করতে। সো যারা বেপরোয়া মোটরসাইকেল চালাও তাদের জন্য। সো জয়েন্টে অনেক কারণে আঘাত লাগতে পারে, তাকায় দেখো জয়েন্টে কি কি আঘাত হতে পারে। একটা হলো জয়েন্টে ডিসলোকেশন হয়ে গেল, ডিসলোকেশন। আরেকটা হলো মচকাতে পারে, দেখতে পাচ্ছ? তাহলে জয়েন্টে কি কি আঘাত হতে পারে? ডিসলোকেশন হতে পারে আর মচকাতে পারে। এই দুটো জিনিস আমি পড়াই দেবো। এগুলো কিন্তু একদম ডাক্তারি পড়ালেখা, একদম ডাক্তারি পড়ালেখা। যারা ক্লাস করছো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো। তার আগে তাকায় দেখো, এখানে 3 ধরনের জয়েন্ট আছে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই মানে খুবই, খুবই মানে খুবই। দেখো 10 স্টার দিয়ে দিলাম, 10 স্টার। আমাদের বডিতে কয় ধরনের জয়েন্ট আছে? আমাদের যে পুরো বডি, আমাদের পুরো বডিতে 3 ধরনের জয়েন্ট আছে। যারা ক্লাস করছো, আমার কথা যারা শুনছো, জেনে রাখো তোমার পুরো শরীরে 206টা হাড় 3 ধরনের জয়েন্ট দিয়ে তৈরি। যা আমি পড়াবো এই জিনিস কিন্তু বললাম, আবার মনোযোগ দিয়ে না শুনলে তুমি এই জিনিস কিন্তু পরবর্তীতে পারবা না ভাই। জয়েন্টগুলোর নাম দেখো, একগুলোকে বলে অনর বা তন্তুময়। তাকায় দেখো, অনর বা নড়াইতে পারবা না। 14 গোষ্ঠীকেও যদি নিয়ে আসো, তোমার কবর থেকে যদি জিন্দা করে নিয়ে আসো 14 গোষ্ঠীকে, কেউ চাইলে জয়েন্টগুলো নড়াইতে পারবে না। এই জয়েন্টগুলা কি দিয়ে তৈরি হয়? তন্তু, সুতা দিয়ে।
আরেকগুলো হলো তরুণাস্থিময়, যেগুলো তুমি অল্প অল্প নড়াইতে পারবা, আরেকগুলো হলো পুরোপুরি নড়াইতে পারবা। চলো উদাহরণ দেই। ঠিক আছে, এখানে ভিডিও অন করা আছে কার কার? শুধুমাত্র 2 জনের, বাকিরা কেউ ভিডিও অন করেনি। ওকে, এখন অনেকে ভিডিও অন করছে। শাহরিয়ার অন করেছে, ওয়াইদুল প্রিন্স, রাজু আহমেদ এমন অন্ধকারের মধ্যে আছে, ওর সাথে কথা বলে কোনোই লাভ নাই, কারণ ওকে দেখাই যাচ্ছে না। ঠিক আছে, আমি কথা বলার সুযোগ দিচ্ছি হলো ওবায়দুল প্রিন্সকে। জি ভাইয়া। তোমার মাথার খুলির মধ্যে যে জয়েন্ট গুলো আছে, মাথার খুলির হাড়গুলো কি নড়াইতে পারবা? না ভাইয়া। নড়ানোর চেষ্টা করো তো। হবে না। পারবা না। তাহলে আমাদের মাথার খুলির মধ্যে যে অস্থি সন্ধিগুলো আছে, জয়েন্ট গুলো আছে, সেগুলো চাইলেও তুমি নড়াইতে পারবা না। 14 গোষ্ঠীতে কেউ এই জিনিস নড়াইতে পারবে না, কোনোভাবেই নড়ানো সম্ভব না। ঠিক আছে, আমিনুল্লাহ আমান তোমার বন্ধু তোমাকে পেছন থেকে ডাকছে, দেখো চলে গেল। তো তুমি যে ক্লাস করছো এটা দেখেও চলে গেল। আমি আলামিন রাহাত, আমিনুল্লাহ আমান না। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে চলো, নড়াতে পারলো না। শাহরিয়ার তুমি বলো তো। জি। এই যে দেখো, তুমি তোমার হাতের আঙ্গুলগুলো কি নড়াইতে পারো ভাই? জি, নাড়ানো যায়। নাড়াও তো দেখি, দেখাও সবাইকে। এগুলাই। হ্যাঁ, তাহলে বলো তো, এই যে 3 ধরনের অস্থিসন্ধি, এর মধ্যে তোমার হাতের আঙ্গুলগুলো কোন অস্থিসন্ধি? তরুণাস্থি অস্থিসন্ধি। তরুণাস্থি, এটা কি আংশিক সচল তোমার কাছে মনে হচ্ছে? না না, সচল অস্থিসন্ধি, সচল। ওকে, আমি সুযোগ দিব গ্যালাক্সি জে প্রাইম। ওর বাবা মা ওর জন্য একটা ফোনের নাম কেন রাখলো বুঝলাম না। কিরে, তোর বাপ কি স্যামসাং এর খুব ভক্ত নাকি? তোর নামই রাখি দিল গ্যালাক্সি জে প্রাইম। তোর নাম কি? গ্যালাক্সি জে প্রাইম, তোমার নাম কি? কি যে নাম ওর, ওকে আর পাওয়া যাচ্ছে না। ওকে, উপমা। উপমা, আরে ওকে, রাজু কথা বলার জন্য মুখে লাইট জ্বলাইছে। আচ্ছা ঠিক আছে, আমি আর, হ্যাঁ রাজু তুমি বলো, তুমিই বলো যে আমাদের যে আঙ্গুলের অস্থিসন্ধি গুলা, তাহলে এগুলো কি ধরনের অস্থিসন্ধি? রাজু তুই কি বলতেছিস ভাই? তুই কি একা একা অন্ধকারের মধ্যে কি করতেছিস তুই নিজেও জানিস না। তুই মিউট আনমিউট করে কি করতেছিস বলতো ভাই? তুই কি হাসতেছিস কোনো কারণে? তুই হাসতেছিস কেন? তুই কি পাগল হয়ে গেলি? রাজু বোধ হয় যে ও যেই মাইক্রোফোনটাতে কথা বলতেছে ওটা বোধহয় নষ্ট। এই একটাই ঝামেলা অনলাইন ক্লাসে, মানে কারো কথা ঠিক মতো শোনা যায় না। আচ্ছা, আমাদের সাথে কথা বলবে সাদিয়া চৌধুরী। ও ভিডিও অন করেছে। ওকে, সাদিয়া। জি ভাইয়া। কোথা থেকে ক্লাস করছো? সিলেটের মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার, তোমার ওখানে কি অনেক বেশি মৌলভী নাকি? জানি না ভাইয়া, অনেক মানুষ বলছে এখানে অনেক আগে নাকি মৌলবীরা ছিল, জানি না কাহিনী। তুমি কি সিলেটের, তোমার সাথে কি সিলেটের ভাষা কথা শুনলাম না নাকি? না। জি ভাইয়া। তোমার কাছ থেকে একদিন সিলেটের ভাষা শুনলাম না? না, শোনা হয়নি। তুমি কখনো? না ভাইয়া, আমার কাছ থেকে তো শুনলেন। আচ্ছা ঠিক আছে, ওকে, তুমি এখন তাহলে বলো যে তোমার যে মেরুদণ্ড, এই দেখো তোমার ওখানে নেটের সমস্যা হচ্ছে, তুমি আমার কথা শোনো, দেখো এই যে আমি, দেখো তো আমি মেরুদণ্ডটাকে এই করতে পারলাম, আবার দেখো এই করতে পারলাম, দেখো আমি নড়ানড়ি করতে পারতেছি মেরুদণ্ড, তাই না? আমি ডানে যেতে পারতেছি, বামে যেতে পারতেছি, কিন্তু আমার আঙ্গুলটাকে দেখো কি পরিমাণ নড়াতে পারতেছি। মেরুদণ্ডের নড়াচড়া আর আমার আঙ্গুলের নড়াচড়া কি একই রকম হতো? সাদিয়া কি মিউট হয়ে গেল? মিউট হয়ে গেছে। সাদিয়া তুমি আনমিউট করো আবার।
মেরুদণ্ডের জি নড়াচড়া ভাইয়া। আঙ্গুলের নড়াচড়া কি একই রকম? না ভাইয়া, তাহলে মেরুদণ্ডটা কি ধরনের, সচল নাকি আংশিক সচল? আংশিক সচল। আর আঙ্গুলগুলা? আঙ্গুলগুলা সচল। কোনই 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 আংশিক সচল। আংশিক সচল, আচ্ছা ফাইন। তারপর আমাদের শোল্ডার, এই যে আমি কাঁধ নড়াচ্ছি যে, হাঁটু? ওগুলা হাঁটু আংশিক সচল। আংশিক সচল, হাঁটু তো ফাইন। পুরোপুরি যায় না। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। ওর ওর যে কনসেপ্ট, ও সেখান থেকে উত্তর দিয়েছে, কোনো ভুল নাই। ঠিক আছে, আমি ওর ভুল ধরবো না। ওকে ফাইন। তো আমাদের বডিতে কিছু আছে যেগুলো আমরা চাইলেও নড়াতে পারি না, যেমন কি, যেমন হলো আমাদের মাথার খুলির অস্থি সন্ধি। এখানে কিন্তু আমাদের কয়টা অস্থি আছে টোটাল? টোটাল আছে 29টা অস্থি। আমার মাথার মধ্যে কয়টা অস্থি আছে? 29টা। 29টার মধ্যে মাত্র একটা নড়ানো যায়, সেটা হলো ম্যান্ডিবল, নিচেরটা, যেখানে আমার খোঁচা খোঁচা দাড়ি হয়েছে সেইটা। সো এইটা ছাড়া বাকি 28টা তুমি চাইলেও কিন্তু নড়াইতে পারবা না। এটা হলো এক নম্বর কথা। আমাদের বডির কিছু আছে যেগুলো অল্প অল্প নড়ানো, যেমন মেরুদণ্ড। মেরুদণ্ডের হাড়গুলো অল্প অল্প নড়ানো যায় বলেই দেখো মাথাটা এমন করলাম, এই যে এমন করলাম, এটা কিন্তু অল্প নড়ানো যায়। এটা হলো আমাদের আংশিক সচল, ঠিক আছে। আর আমাদের যেগুলো এই যে হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, কনুই, হাঁটু, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে নড়াচ্ছ। দেখো তুমি হাঁটু গেড়ে কত কি করতেছো, এই হাঁটু দিয়ে তুমি কত কি করো, চিন্তা করো। তুমি নামাজের সময় একরকম পজিশনে থাকো, বসার সময় একরকম পজিশনে থাকো, মানে হাঁটু তো তুমি একদম। আবার দেখো তুমি যখন রাজার মতো, নবাবের মতো পায়ের উপরে পা তুলে বসো, তখন কিভাবে তুমি বসো, খেয়াল করছো? সো এইগুলাকে বলা হয় সচল বা সাইনোভিয়াল। সো আমাদের বডির বেশিরভাগ অস্থি সন্ধি হলো সচল বা সাইনোভিয়াল। রবিউল আওয়াল, তুই কি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট? তুই কিন্তু আমাদেরকে ডাবল টাকা দিবি, কারণ তোর পিছনে দাঁড়ায় একজন ক্লাস করতেছে। না ভাইয়া, ও ছোট ভাই। আরে মজা করলাম, তোমার সাথে 10 জন ক্লাস করি, তাতে আমাদের কিছু যায় আসে না, মজা করলাম। ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। সো যাই হোক, তাহলে আমি তোমাদেরকে কি পড়ালাম? কোনগুলো সচল, কোনগুলো আংশিক সচল, আর কোনগুলো অনড়, আশা করি পাওয়া যাবে। তো তাকায় দেখো, তাহলে অনড় কোথায় পাওয়া যাবে? অনড় পাওয়া যাবে করোটির মধ্যে, আমাদের যে মাথার মধ্যে যেটা পাওয়া যাবে। আর আংশিক সচলটা কোথায় পাওয়া যাবে? আমাদের মেরুদণ্ডে। এবং এখানে তাকায় দেখো পিউবিস সিম্ফাইসিস। এখন তুমি বলবো যে ভাই এইটা কি জিনিস, পিউবিস সিম্ফাইসিসটা কি জিনিস? এটা আমি আর এত প্যারায় যাব না, আমি এটা ছবি দেখাই দিচ্ছি ভাই। পিউবিস সিম্ফাইসিস এর জিনিসটা আমি তোমাকে পিউবিস সিম্ফাইসিস ভাই দেখাই দিচ্ছি। পিউবিস সিম্ফাইসিস জিনিসটা কি, তাহলে তোমার বাকি জীবনের জন্য তোমার এটা ব্রেনের মধ্যে ঢুকে যাবে। আমাদের যে হাড় দুটো আছে, যে দুইটা হাড় আমাদের, যে দুইটা হাড়ের উপর আমরা বসে থাকি, সেই দুইটা হাড় যে জায়গায় যুক্ত থাকে সেটাকে বলা হয় পিউবিক সিম্ফাইসিস। কোন ছবিটা তোমাদেরকে দেখাবো, কোন ছবিটা তোমাদেরকে দেখাবো? এই ছবিটা দেখাচ্ছি, ফাইন, তোমরা এক সেকেন্ড ওয়েট করো। ইয়েস, খুব ভালো, আশা করি সবাই দেখতে পাচ্ছো। সবাই দেখতে পাচ্ছ আশা করি। দেখো এই হাড়টা কোথায় আছে? এই হাড়টা আমাদের পায়ের সাথে জড়িত, তাই না? এই হাড়টা এখান থেকে আমাদের পা বের হয় নিচ থেকে। এই দুই হাড়ের যে মাঝের জায়গাটা, এই মাঝের জায়গাটাকে বলে পিউবিক সিম্ফাইসিস। আরো বেশ কিছু অসাধারণ ছবি আছে, এই ছবিটা দেখলে কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে। হাড়ের একদম মাঝের জায়গাটাকে বলা হয় পিউবিক সিম্ফাইসিস। আমি ছবি দেখাচ্ছি। দেখো এই যে মাঝের জায়গাটা, এটাকে বলা হয় পিউবিক সিম্ফাইসিস। এই যে একদম মাঝে, দুই হাড়ের মাঝের জায়গাটা, এইটা একটু একটু নড়ানো যায় বলেই কিন্তু, এইটা খুব অল্প অল্প নড়ানো যায় বলেই কিন্তু মা যখন গর্ভাবস্থা থেকে বাচ্চা জন্ম দেয়, তখন বাচ্চাটা বের হয়ে আসতে পারে, কারণ এই জিনিসটা ওপেন হতে পারে। আমরা কিন্তু দুই পা একটু হলেও প্রসারিত করতে পারি, এই অস্থিসন্ধিটা অল্প নড়ানো যায়। এবং আমাদের মেরুদণ্ড, তাহলে কি কি লিখবা? আংশিক সচল উদাহরণ কি কি লিখবা? দুইটা, এক হলো পিউবিক সিম্ফাইসিস, আরেকটা হলো দুই কশেরুকার মধ্যবর্তী। লিখে রাখো, দুই কশেরুকার মধ্যবর্তী অস্থিসন্ধি। দুই কশেরুকার মধ্যবর্তী। এবার আমি পুরস্কার দিব, কে বলতে পারবে এটা? অনেকজন ক্লাস করছো। আচ্ছা জিনিয়া, তোমার কি মনে আছে নাকি? তোমার কি মনে আছে যে দুই কশেরুকার মধ্যবর্তীতে কোন তরুণাস্থি বিদ্যমান ছিল? একটু জোরে বলো তো, শোনা যাচ্ছে না। মনে নাই ওর? খুব ভালো, কার মনে আছে?
মনে আছে জিনিয়া? মনে আছে হলো প্রত্যুষ রায়, ঈশা, রায়হান নেশা, অনিকেতন, এগুলো বলো। তালাল নিহাত খান বলো, তুমি অনেকবার বলার চেষ্টা করো, সুযোগ পাও না। ভাইয়া হোয়াইট। হোয়াইট, শ্বেততন্তুময়। জি ভাইয়া। ওই যে শ্বেততন্তুময়, ওই যে শ্বেততন্তুময় তরুণাস্থি। তো দেখো আমরা কিন্তু বলেছিলাম, তোমাদের তো একটু আগে কিন্তু পড়াইলাম যে আংশিক সচলটা কি দিয়ে তৈরি হয়? তরুণাস্থি দিয়ে। কোন তরুণাস্থি দিয়ে? শ্বেততন্তুময় তরুণাস্থি দিয়ে, ঠিক আছে? তাহলে দুই কশেরুকার মধ্যবর্তী স্থানেও কিন্তু শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে, ফলে এটা আংশিক সচল। পিউবিক সিম্ফাইসিসের মধ্যেও কিন্তু এই শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে। আমি যে তোমাদেরকে ছবিগুলো দেখাইলাম, তাকায় দেখো তো, এই যে এখানে, এই যে দেখো শ্বেততন্তুময় তরুণাস্থি আঁকা আছে, আসলে বুঝাতে পারলাম? সো এগুলা যদিও তোমাদের বয়স ছোট, এত বেশি তোমরা এই বয়সে বুঝবা যে এটা আশা করা ভুল, তারপরে বুঝিয়ে দিলাম যে শ্বেততন্তুময় তরুণাস্থি যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আংশিক সচল নড়ানো যাবে। আর আমাদের বডি যে সকল জায়গায় পুরোপুরি নড়ানো যায় সেগুলোকে বলা হয় সাইনোভিয়াল তরুণাস্থি। এই দেখো, এই সাইনোভিয়াল তরুণাস্থিতে একটা তরল পূর্ণ গহ্বর থাকে, এবং যেমন কাঁধের সন্ধি, কনুই সন্ধি, হাঁটুর সন্ধি, আঙ্গুলের সন্ধি, যেগুলো আমি তোমাদের উদাহরণ দিলাম, প্রত্যেকটাই যেগুলো নড়ানো যায় প্রত্যেকটাকে বলে সাইনোভিয়াল। যা পড়াইলাম এটা কিন্তু লাখ টাকার পড়া, খুবই ভালো জিনিস পড়াইলাম। ওকে, এখানে হাবিবা, বৃষ্টি, সাবিরা, সাদাব, তাসমিয়া, তামান্না, নাসরিন, সুমি, এরা সবাই কমেন্ট করেছে হোয়াইট ফাইব্রাস। খুবই ভালো যে তুমি খুব সুন্দর কমেন্ট করেছো সুমি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো তাহলে এরই সাথে সাথে আমি এটা পড়িয়ে দিলাম। আশা করি তরুণাস্থি কয় প্রকার সেটা তোমার মনে থাকবে। এখন এই যে আমাদের জয়েন্ট কয় প্রকার সেটা তোমার মনে থাকবে। এখন এই জয়েন্টে দুই ধরনের সমস্যা হতে পারে। আমাদের জয়েন্টে কি হতে পারে? দুই ধরনের সমস্যা হতে পারে। এখন তুমি বলবো যে ভাই জয়েন্ট কি জিনিস? জয়েন্ট কি জিনিস আশা করি তোমরা সবাই সেটা বোঝো। তারপরে জয়েন্টের একটা তোমাদেরকে ছবি দেখাই। বোনের জয়েন্টস দেখাবো। জয়েন্ট বলতে যেখানে দুই বা ততোধিক হাড় একে অপরের সাথে যুক্ত হয়। দুই বা ততোধিক হাড় যেখানে একে অপরের সাথে যুক্ত হয় সেই জিনিসটাকেই বলা হয় জয়েন্ট। যেমন জয়েন্টের একটা তোমাকে আমি ছবি দেখাচ্ছি। যেমন হাঁটুর জয়েন্টের ছবি দেখলে জয়েন্ট সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তোমরা যদি এখন ছবি দিকে তাকায় দেখো, এই হলো হাঁটুর জয়েন্ট। দেখো আমাদের হাঁটুর ভিতরে হাড়গুলো এইভাবে থাকে, দেখতে পাচ্ছ? হাঁটুর ভিতরে হাড়গুলা এইভাবে থাকে। এই যে হাঁটুর ভিতরে হাড়গুলো এইভাবে থাকে, এখন দেখো তো এই হাড়টার সাথে এই হাড়টা এইভাবে আছে, কোনো কারণে হাড়গুলো একে অপর জায়গা থেকে ডিসপ্লেস হয়ে গেল। মানে এমন হাড়টা ছিল এমন আর এমন, এমন থাকার কথা, কিন্তু হাড়টা হয়ে গেল এমন আর এমন। তুমি কি সেই হাঁটু আর ব্যবহার করতে পারবা না, কারণ এই জায়গায় এই যে জয়েন্টটাকে ডিসপ্লেস হয়ে যাওয়া, এই জিনিসটাকেই বলা হয় স্থানচ্যুতি। অর্থাৎ হাড়গুলা তার নির্দিষ্ট জায়গায় যেখানে থাকার কথা সেই জায়গায় যদি না থাকে সেটাকে বলে ডিসলোকেশন। লোকেশন মানে স্থান, ডিসলোকেশন মানে স্থান থেকে কি হয়ে যাওয়া, স্থান থেকে সরে যাওয়া। সো দ্যাটস ইট। তাহলে এটাকে বলা হয় স্থানচ্যুতি বা ডিসলোকেশন। আমরা যদি মনে রাখতে পারি, এবং তাহলে একটি দুইটি অস্থির মধ্যে সরে গেলে এটাকে বলা হয় স্থানচ্যুতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো স্থানচ্যুতির প্রাথমিক লক্ষণ কিন্তু ব্যথা না। দেখো ওই জায়গাটা নড়াচড়া করানো যায় না, খুবই গুরুত্বপূর্ণ কথা। এটাই কিন্তু এক নম্বর, কারণ জয়েন্টই কিন্তু আমরা নড়াতে পারি। কোনো কারণে যদি তোমার ডিসলোকেশন হয়ে যায় তুমি আর নড়াতে পারবে না। ব্যথা কিন্তু হবে, কিন্তু প্রথম কাজে কিন্তু ব্যথা না, ব্যথা কিন্তু হবে, ব্যথাও হবে, কিন্তু কিভাবে বুঝবা যে এখানে হাড় ভাঙেনি, এই জায়গায় হাড় নড়ে গেছে, যদি সে ওটা চাইলেও নড়াতে না পারে। মনে করো তোমার বুড়ো আঙ্গুলের এই জায়গাটা হাড় নড়ে গেল, তুমি চাইলেও আর বুড়ো আঙ্গুল ভাঁজ করতে পারবে না। এই হাড়টাকে, এই বুড়ো আঙ্গুল তোমার জন্য অকেজো হয়ে যাবে। দ্যাট ইজ দ্য মেইন থিং। আমার একটা স্মৃতি মনে আছে, তোমাদের সাথে শেয়ার করছি। তখন আমি ঢাকা মেডিকেলে পড়ি, তখন মোস্ট প্রবাবলি ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমরা কয়েকজন বন্ধু মিলে, যেহেতু ঢাকা মেডিকেল থেকে শেরে বাংলা জাতীয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, অর্থাৎ ফুটবল খেলার যে স্টেডিয়ামটা, ওই মতিঝিলে যে স্টেডিয়ামটা, সেটাতে আমরা খেলা দেখতে গেলাম। সো আমাদের এখনো মনে আছে প্রচন্ড লাইন ছিল, বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়ার খেলা ছিল, অনূর্ধ্ব 23। সো প্রচন্ড লাইন। তো একটা পুলিশ মানুষ লাইন ভেঙে ভেতরে প্রবেশ করতে চাচ্ছিল, একজন পুলিশ ছিল, ওই পুলিশটা একজনকে যেন মারতে আসলো, মানে লাঠি, কেউ কথা শুনতেছে না, ও লাঠি তুলে লাইন ঠিক করতে আসলো, মারতে আসলো। আমি চোখের সামনে দেখলাম সে লাঠিটা এইভাবে তুললো, কিন্তু হাতটা যে তুললো, হাতটা নামাইতে পারলো না, কারণ তার শোল্ডার জয়েন্ট ডিসলোকেট হয়ে গেছে। হাতটা ওইভাবেই থেকে সে পড়ে গেল, এবং হাত থেকে লাঠি পড়ে গেল, ওভাবেই সে পড়ে চিৎকার করতে শুরু করলো যে প্রচন্ড ওই জায়গায় ব্যথা। সে কিন্তু হাতটাকে আর সোজা করতে পারে নাই।
তাহলে কারো যদি শোল্ডার জয়েন্ট ডিসলোকেট হয়ে যায় বা স্থানচ্যুত হয়ে যায়, সে কিন্তু ওই জিনিসটা সোজা করতে পারবে না। এটা কি হয়ে যাবে, তার একদম ডিসলোকেট হয়ে যাবে। আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা। তো ওটা দেখা আমার দেখা কিন্তু ফার্স্ট ইয়ারেই আমি ডিসলোকেশন সম্পর্কে একটা ক্লিয়ার কাট উদাহরণ পেয়ে গেলাম। পরবর্তীতে তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এবং ডিসলোকেশনের সবচেয়ে মজার বিষয়, তুমি যদি হাড়টাকে আবার আগের জায়গায় নিয়ে যাও, তাহলে আগে যদি ব্যথা থাকে 100, আগের জায়গায় নিয়ে যাওয়া মাত্র ব্যথা হয়ে যাবে মাত্র 10। ব্যথা সেকেন্ডের মধ্যে কমে যায়, কারণ হাড়টা যে জায়গায় থাকার কথা না সেই জায়গায় যদি যায়, তাহলে যে ব্যথাটা হবে হাড়টাকে তার আগের জায়গায় ফেরত দিলে ব্যথা কিন্তু একদম সেকেন্ডের মধ্যে কমে যায়। সো দিস ইজ কল্ড ডিসলোকেশন। এবং ডিসলোকেশনে কি হবে, পুলিশটা যে হাতটা তুলছিল সে কিন্তু হাতটাকে নিজের জায়গায় ফেরত দিতে পারে না। তার মানে ডিসলোকেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটা কি, সে আর নড়াচড়া করতে পারবে না। বাকি কাজগুলো সবগুলোই রিডিং করলেই বুঝতে পারবা। এখন আমাদের শরীরের সবচেয়ে বেশি কোন জায়গাটা ডিসলোকেশন হয় তাকায় দেখো। আমি যেটা বললাম, সাধারণত কাঁধ, যে উদাহরণটা দিলাম কাঁধ, সবচেয়ে বেশি হয় শোল্ডার, বুঝতে পারলাম। তারপরে হয় নিতম্ব, নিতম্ব বলতে আমাদের পায়ে, আর হয় আঙ্গুল, আঙ্গুলের হাড়, যেই উদাহরণগুলো দিলাম সেইগুলাই। তাহলে তুমি মনে রাখবা কার কোথায় কোথায় বেশি হয়। মনে রাখবো আমরা যে লাইনটা সবসময় মনে রাখতে বলা হয় সেটা হলো আঙ্গুল, নিতম্ব, কাঁধ, আনিকা। তাহলে কার স্থানচ্যুতি বেশি হবে, আনিকার স্থানচ্যুতি বেশি হবে, আদি আঙ্গুল, নিজি নিতম্ব, কাঁধি কাঁধ। আশা করি পারা যাবে। ওকে, সো যা পড়াইলাম এটুকু পড়লেই হয়ে যাবে। তাহলে স্থানচ্যুতি কি করতে হবে, স্থানচ্যুতির মেইন কাজ হলো কি, ওইটাকে আগের জায়গায় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগের জায়গায় বসাই দিবে, দ্যাটস ইট। এগুলো তুমি রিডিং করে নেবে, এগুলো কোনো প্রশ্ন আসবে না। এবার আমরা মচকানো, এইটা তোমাদের জীবনে বহুবার হয়েছে। এখানে এমন কি কেউ আছো যার জীবনে হাড় মচকাইছে? হাড় তো না, পা মচকাইছে। ঢিসুম মুভিতে দেখছিলাম শোল্ডার ডিসলোকেশন। ও ঢিসুম মুভিতে দেখছিল, আমি দেখিনি ঢিসুম মুভিটা। ঢিসুম মুভিতে কি দেখছিলাম আমাকে জানাবেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। পূর্ণিমা আক্তার লেট হয়ে গেল, কেমন আছেন? পূর্ণিমা আক্তার খুবই ভালো আছে, তুমি যে ক্লাসে এসেছো সেজন্য আমি আরো বেশি খুশি। ঠিক আছে, ওকে আনিকা, ঠিক আছে। এখানে আমানি তো জীবন সবই আচ্ছা। আফিফা মাইশা, তোমার কি পা মচকাইছিল, কি হয়েছিল তখন বলো, সবাইকে একটু বলো শুনি। জি ভাইয়া, হঠাৎ করে হাঁটতে গিয়ে মানে পা হচ্ছে কিভাবে যেন বাঁকা হয়ে গেল, তারপর আর নড়াচড়া করতে পারি না, অনেকক্ষণ ওরকম ব্যথা ছিল। তারপর আস্তে আস্তে 2-1 দিন পরে ঠিক হয়েছিল। তারপর কি তুমি বেঁচে গেলা, মরে গেছিলা না বেঁচে ছিলা? না, ঠিকই ছিলাম, কিন্তু তখন ওই জায়গায় পা ফুলে গেছিল আর ব্যথা ছিল অনেক। ও আচ্ছা, ঠিক আছে, ভাগ্য ভালো যে তুমি মরে যাওনি, বেঁচে ছিলা। ওকে, আমি একবার প্লেন থেকে পড়ে গেছিলাম, তখন আমি বেঁচে ছিলাম না মরে গেছিলাম সেটা আমার এখন আর মনে নেই। যাই হোক, ঠিক আছে, খুব ভালো যে ওর পা হাঁটতে হাঁটতে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের হাঁটতে হাঁটতে পা মচকে যায়, এবং অনেকের গর্তে পড়ে গেলে পা মচকে যায়। পা মচকানো মানে কি আসলে, এখানে অনেকের মচকাইছে, নাসরিন জাহান, দেলোয়ার, পূর্ণিমা, তাসমিয়া, তামান্না, তারপর আরো কয়েকজন কমেন্ট করেছে যাতে পা মচকে গেছে। আরে রকুন তো লিখছে আমার মচকায়, ওর ম্যাচকায়, ও মচকায় না, ওর পাটা ম্যাচকায়, ময় জফলা আকার ম্যাচ, চ কয়েক আকার অন্তস্থ। পা ম্যাচকায় কিভাবে রকুন আমি ঠিক জানি না, এবং মেডিকেল সায়েন্সে পা ম্যাচকানোর কোনো চিকিৎসা আছে কিনা সেটা আমি জানি না, তবে পা মচকানোর চিকিৎসা আছে। পা মচকানোর চিকিৎসা হলো রাইস, ভাত খাওয়াইতে হবে। তবে এই রাইস মানে ভাত না, আসলে এই রাইস বলতে রেস্ট, আইস, কম্প্রেশন, ইলাভেশন। প্রথম কাজ কি, তাকে বিশ্রাম দিতে হবে, রেস্ট। তারপরে কি করতে হবে, তাকে বরফ লাগাইতে হবে, বরফ। তারপর কি, কম্প্রেশন, ক্ষত পরিষ্কার করে সেই জায়গাটা চাপ দিয়ে রাখতে হবে, আর ইলাভেশন, উঁচু করে রাখতে হবে। এই 4টা কাজ করলেই কিন্তু তুমি, ঠিক আছে। সো এই 4টা কাজ করলেই কিন্তু হয়ে যাবে। এখন এই যে চাপ দিয়ে কম্প্রেশন, এই কম্প্রেশন বলতে কিন্তু অতিরিক্ত কোনো চাপ না, এই চাপ বলতে ওই জায়গাটা জাস্ট একটা ব্যান্ডেজ পেঁচায় রাখা, এই জিনিসটাকে বলা হয়। এবং এই প্যাচটা হবে এমন ভাবে যাতে ওই জায়গাটা বেশি না নড়ে যায়। এই চাপটাকে বলা হচ্ছে এমন একটা চাপ যাতে ওই জায়গাটা খুব বেশি না নড়ে, কারণ নড়লেই তুমি ব্যথা পাবা। সো দিস ইজ কল্ড রেস্ট, আইস, কম্প্রেশন এবং ইলাভেশন। সো দ্যাটস ইট। এখন এইটা তো বুঝলা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো কি, যে পা মচকানো বলতে কি বোঝায়? পা মচকানো বলতে বোঝানো হয় লিগামেন্টে টান, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এটা কি বলে মচকানো। তাহলে মচকানোর সমস্যাটা কোথায় হয়? লিগামেন্টে হয়। তুমি এখন বলবো ভাই লিগামেন্ট জিনিসটা কি? ওকে, ঠিক আছে ভাইয়া, আমি ট্রিটমেন্ট আগে পাইছিলাম, একটু নড়লেই ব্যথা করে ভাইয়া, আমার পা কখনো মচকায়নি, কিন্তু পায়ের পাতা সবসময় কিছুদিন পর পেইন হয়, একবার দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিলাম, এটার কারণ কি পা মচকানো?
তোমার কারণটা পা মচকানো কিনা যায় না, এক একজনের পায়ের গঠন এক এক রকম, সে কারণে অনেকের পা ব্যথা হতে পারে, সেটা একটা কারণ। কিন্তু পা মচকানো তাহলে কোথাকার সমস্যা? লিগামেন্টের সমস্যা। তোমরা প্রশ্ন করবে যে ভাই লিগামেন্ট জিনিসটা কি? লিগামেন্ট ছবি দেখলি আর এই জীবনে কখনো লিগামেন্ট ভুলবা না। এইখানে আমি তোমাদেরকে লিগামেন্টের ছবি দেখাই দিচ্ছি যাতে ইহজন্মে আর লিগামেন্ট কখনো তুমি না ভুলে যাও। তো লিগামেন্ট মানে হলো দুইটা হাড়ের মধ্যে সম্পর্ক, একটা হাড় আরেকটা হাড়কে যা দিয়ে আটকায় রাখে সেটাকে বলে লিগামেন্ট। ছবির দিকে তাকায় রাখো, এটা উপরে একটা হাড় নিচে একটা হাড়, এই যে সাদা সাদা রশিগুলা, এই রশিগুলাকে বলা হয় লিগামেন্ট। আশা করি দেখতে পাচ্ছ, এবং কি সুন্দর সুন্দর লিগামেন্ট। সো লিগামেন্টের তাহলে কাজ কি? লিগামেন্ট এবং টেন্ডন কালকে আমি তোমাদেরকে পড়াইছিলাম। সো টেন্ডন দিয়ে পেশি অস্থির সাথে যুক্ত থাকে, লিগামেন্ট দিয়ে হাড়ের সাথে যুক্ত থাকে। এখানে একটা ঝাপসা ছবি দেওয়া আছে, ছবিটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তারপরে দেখো এই হাড়টা এই হাড়ের সাথে লিগামেন্ট দিয়ে যুক্ত, আর এই লাল পেশিটা অস্থির সাথে টেন্ডন দিয়ে যুক্ত। এই ছবিগুলা তোমরা সার্চ দিলে বুঝতে পারবা লিগামেন্ট কাকে বলে। যেই যা হাড়কে হাড়ের সাথে বেঁধে রাখে, হাড়ের সাথে হাড়কে বেঁধে রাখে যা, তাকে বলা হয় লিগামেন্ট। তো লিগামেন্টে যদি কখনো তুমি টান খাও, ব্যথা পাও, ছিঁড়ে যায়, সেটাকে বলা হয় মচকানো। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা, লিগামেন্টে সমস্যাটাকে কি বলা হয়? মচকানো। আমাদের শরীরে সবচেয়ে বেশি মচকে যায় কোথায়? তাকায় দেখো, মচকানো কথা সবচেয়ে বেশি ঘটে গোড়ালিতে। তোমরা এখানে যারা কমেন্ট করলে আশা করি সবাই গোড়ালিতেই ঘটছে, কারণ এই জায়গাতেই সবচেয়ে বেশি ঘটে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো একজন এবিসিডি মুভিতে শুনেছিল রাইস, হ্যাঁ এবিসিডি মুভির একটা সিন আছে, ওখানে একটা এই জিনিসটা হাস্যকর ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। ওই এবিসিডি মুভিতে কি যেন নায়িকাটার নাম, শ্রদ্ধা কাপুরের পা মচকে যায়, তখন ডাক্তার বলে যে ওকে রাইস দিতে হবে। তখন একটা হাস্যকর ভাবে একজন বলে উঠে, রাইস মানে কি তাহলে বেশি বেশি ভাত খাওয়াবো? তখন ডাক্তার হেসে বলে যে না, ওকে রাইস রেস্ট রাইস কম্প্রেশন ডাইমেশন দিতে হবে। তো যাই হোক, এগুলো খুব নিম্নমানের মুভির স্পিড, নিম্নমানের মুভি, সেগুলো আলাদা বিষয়। তাহলে মচকানো সবচেয়ে বেশি কোথায় ঘটে? মচকানো সবচেয়ে বেশি ঘটে হলো গোড়ালিতে। এছাড়া কোথায় ঘটে? এছাড়া যেখানে বডি লিগামেন্ট আছে সেখানেই ঘটতে পারে। দেখো খেলোয়াড়দের ক্ষেত্রে সবচেয়ে বেশি কোথায় গোড়ালি হয়। হাঁটুতে কয়টা লিগামেন্ট থাকে? হাঁটুতে দেখো 4টা লিগামেন্ট থাকে। এই লিগামেন্ট গুলো ছিঁড়ে যেতে পারে, তবে সবচেয়ে কমনলি ছিঁড়ে কোনটা? অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। আমাদের হাঁটুতে কয়টা লিগামেন্ট থাকে? 4টা। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ লিগামেন্ট হলো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এইটাই কিন্তু সবচেয়ে ক্ষতিকর মচকানো। মাশরাফি বিন মর্তুজার এই লিগামেন্টটা কয়েকবার ছিঁড়ে গেছে এবং তিনি কয়েকবার এটার অপারেশন করিয়েছেন। ঠিক আছে, সো এই অপারেশন তিনি কয়েকবার করে কিন্তু তিনি ফিরে এসেছেন। সেজন্য কিন্তু সারা বিশ্বে তিনি মোটামুটি একটা বিষয় সৃষ্টি করেছিলেন যে এই লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরে কেউ কিন্তু খেলতে পারে কিনা, কারণ এই লিগামেন্ট ছিঁড়ে গেলে মানুষকে বলা হয় যে সাবধানে বাকি জীবনযাপন করতে। দেখো গাড়ি অ্যাক্সিডেন্টে ঘাড় মচকায় বেশি, তাকায় দেখো গাড়ি অ্যাক্সিডেন্টে কোন জায়গাটা মচকায় বেশি? ঘাড়। ঠিক আছে, ওকে। এখানে লাস্ট কথা দেখো, সব তাহলে মচকালো কোথায় কোথায়? সবচেয়ে বেশি মচকায় গোড়ালি। হাঁটুর মধ্যে কোন জিনিসটা মচকাইতে পারে বেশি? অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। আর গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কোন জিনিসটা বেশি মচকাবে? উত্তর হলো ঘাড়। এই তো, তাহলে মোটামুটি আমি শিখিয়ে দিলাম। আর বেসবল, ফুটবল এই খেলাগুলো খেললে কোনটা বেশি মচকায়? কবজি বেশি মচকায়, এই যে কবজি। তাহলে দেখো বেসবল, ফুটবল, বোলিং এগুলো খেললে কি হবে? কবজি বেশি মচকাবে। ঠিক আছে, মচকানোর প্রথম লক্ষণ কি? ব্যথা, প্রচন্ড ব্যথা। মচকানোর 1 নম্বর লক্ষণ ব্যথা, এবং বাকিটাই হলো প্রচন্ড ব্যথা। তো যাই হোক, এখানে প্রাথমিক চিকিৎসা কি? প্রাথমিক চিকিৎসা হলো রাইস, আর একটা ওষুধ খাওয়াতে হয় যে ওষুধগুলোকে বলে এনএসআইড। আমরা যেগুলো ব্যথার ওষুধ দিই সেগুলো মূলত এনএসআইড ওষুধ, এগুলোকে বলে নন স্টেরয়েডাল। তো ওষুধের নাম জেনে রাখতে পারো, এগুলো স্টেরয়েড জাতীয় ওষুধ না, সেজন্য এগুলোকে নন স্টেরয়েডাল বলা হয়। এরই সাথে সাথে আমি তোমাদেরকে পুরোপুরি মচকানোর চিকিৎসা, মচকানোতে কি করতে হবে সেটা বলে দিলাম। মচকানোর ইংলিশটা দেখো সুন্দর করে বলা হয়েছে স্প্রেইন। ঠিক আছে, সমস্যাটা কোথায় হয়? আবারও বলতেছি, সমস্যাটা কোথায় হয়? লিগামেন্টে। ওকে, পায়ের তলায় রগে টান লাগার মতো হয় অনেক সময়, সেটা কি? সেটা আর যাই হোক, সেটা স্পেন না, সেটা রগের টান, সেটা ব্যাপার না। ঠিক আছে, ওকে। এটা ভয় পাওয়ার কিছু নেই যে পায়ের তলায় সময় টান লাগে, সেটা হলো টেন্ডনের টান, লিগামেন্টের টান না। টেন্ডনের টান খারাপ কিছু না, অল্প সময় পরে ভালো হয়ে যায়, লিগামেন্টের টান অল্প সময় পরে ভালো হয় না। তো এরই সাথে সাথে এই চ্যাপ্টারে কত কিছু তোমাদেরকে পড়াই ফেললাম। খুচরা যত টপিক ছিল বেশিরভাগ খুচরা টপিক তোমাদেরকে আমি পড়িয়ে ফেললাম, এবং আর কোনো খুচরা টপিক এই মুহূর্তে অবশিষ্ট নাই। এখন যেটা অবশিষ্ট আছে সেইটা হলো কোথায় কয়টা হার আছে সেই জিনিসটা। এটা আমার 1 ক্লাসের মামলা, সেই ক্লাসে আমি সবগুলো হার সম্পর্কে পড়াই দিব। এই জন্য এই ক্লাসটাকে আমি 3 ক্লাসে ভাগ করেছি। পরের দিন আমরা এই বল্টু সম্পর্কে পড়ালেখা করবো, এই কঙ্কাল সম্পর্কে। তারপরে আমরা আমাদের রুটিনটা নতুন করে রিশাবল করব, যেহেতু ডিসেম্বর মাসে এইচএসসি 21 এর পরীক্ষা হবে। আমরা খুবই দ্রুততার সাথে এইচএসসি 21 সকল সিলেবাস শেষ করব, এবং তারপর এইচএসসি 22 যারা ভর্তি হয়েছে তারা দিন থামকে আমাদের সাথে ক্লাস করবা।
কারণ এইচএসসি 21 এর সিলেবাসটা শেষ করে তার মধ্যে অসংখ্য জিনিস তোমাদের কমন পড়ে যাবে। যে দু একটা চ্যাপ্টার কমন পড়বে না সেই চ্যাপ্টারগুলো তোমরা এখন থেকে পড়ে রাখবা, কারণ তোমরা এখন সেকেন্ড ইয়ারে এই চ্যাপ্টার আসলে তোমাকে পড়তেই হবে। তারপর ডিসেম্বরের শেষে বাকি যে চ্যাপ্টারগুলো বাকি থাকবে সবার, সেগুলো আমরা শেষ করব। সো আশা করি আমি যা পড়ালাম আজকে তোমাদের কাজে লেগেছে। এরপর তোমাদের কাজ হবে আমি যা পড়াইছি বইটা ভালো করে পড়ে ফেলা। লেকচার নোট আসতে একটু সময় লাগবে, লেকচার নোটটা আমাদের ইন প্রসেস, এডিট হচ্ছে, পেয়ে যাবা। সো যাই হোক, আজকে মোটামুটি আলোচনা আমি এখানে শেষ করলাম। 7টা থেকে 10 থেকে 9টা 11 পর্যন্ত আমি 2 ঘন্টা ক্লাস নিলাম। বেশ মজা হলো, 2 ঘন্টায় কিন্তু আমি পুরোটা সময় পড়াইছি, কোনো গ্যাপ ট্যাপ দেওয়ার দরকার পড়েনি, যদি শুরুর দিকে একটু কষ্ট হয়েছিল ক্লাসটা করতে। যারা আজকে জুম ক্লাস করতে পারবে, ইউটিউবে এই ক্লাস আমি আপলোড দিয়ে দিব, তখন তোমরা দেখে নিও। ভাইয়া এই অধ্যায় শেষ করার পরে কি একটা 100 মার্কের এক্সাম নেবেন? উত্তর হচ্ছে জি, একটা 100 মার্কের এক্সাম নেওয়া হবে। পূর্ণিমা আক্তার বলেছে যে আল্লাহ হাফেজ ভাই, আপনার ক্লাস অনেক ভালো লাগে, গ্রেট ফ্যান অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা ফুল করতে না পারলেও জোস লাগলো, থ্যাংক ইউ। যদি তুমি আমাদের ক্লাস পছন্দ করো, ঠিক আছে। ফারদিন বলেছে অনেক মজা পাইছি, খুব ভালো লাগলো। এখন ভালো ভালো পড়ে ফেলো ইনশাআল্লাহ।